নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি তোমাদের প্রিয় ডিটেকটিভ ওলি সিরিজের নতুন গল্প নিয়ে। আর অবশ্যই আজকেও থাকবে কুইজ প্রতিযোগিতা। প্রশ্নটা ভালো করে শুনবে। আজকের প্রশ্ন, ডিটেকটিভ ওলি যখন গ্রামে ঘুরতে যায় তখন বয়স্ক ভদ্রমহিলা অলিকে কি খেতে দেয়? আরও একবার, ডিটেকটিভ ওলি যখন গ্রামে বেড়াতে যায় বয়স্ক মহিলা অলিকে কি খেতে দেয়? সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আমাদের কমিউনিটি ট্যাবে, এবং সারা মাসে সবথেকে বেশি যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য রয়েছে নিশিরাগ গল্পের আড্ডার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। তো চলো শুরু করা যাক টান টান রহস্যে আর উত্তেজনায় ঘেরা ডিটেকটিভ ওলি সিরিজের নতুন গল্প, সুলেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে বনবিথির জঙ্গলে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের আড্ডা। লাহাবাড়ির হত্যা রহস্য সমাধান করে বেশ স্যাটিসফাইড ওলি আর সৌনক। তাই একটু রিফ্রেশ হতেই ওরা একটা ডিনার প্ল্যান করলো। রেস্টুরেন্টে পৌঁছে ওলি বলল, তো মিস্টার সৌনক, কি খাবে বলো? চাইনিজ না মুঘলাই নাকি ইন্ডিয়ান? আপনি যা অর্ডার দেবেন ম্যাডাম, আমি সর্বভুক, যা পাই গোগ্রাসে গেলি। তাহলে মটন বিরিয়ানি আর চিকেন চাপ, শুনেছি ওরা খুব ভালো বানায়। আর আমি তাহলে চিকেন বিরিয়ানি। কি চলবে তো? আরে দৌড়াবে দৌড়াবে, কতদিন পর তৃপ্তি করে খাবো, একা একা খাওয়াই হয় না। একা কেন, আমি তো আছি, দ্য গ্রেট ফুড লাভার। যখনই খেতে ইচ্ছে করবে আমাকে স্মরণ করবে। এক্সকিউজ মি, প্লিজ অর্ডারটা একটু নেবেন। খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে হাত ধুয়ে চেয়ারে বসতেই অলির ফোনটা বেজে উঠল। ও, শুভ্র ফোন করছে? দুপুরেই তো কথা হলো। শোনক, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? সব ঠিক আছে তো? এই তো ফোন করেছিলে, তুমি বললে আবার কাল কথা হবে। তাহলে হ্যালো, আরে আমাকে বলতে তো দাও। হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ। কদিন ধরে না একটা ব্যাপার নিয়ে একটু ডিস্টার্ব হয়ে আছি, বুঝেছো? তোমাকে বলবো ভেবেও বলিনি। তুমি ওই লাহাবাড়ির কেসটায় বিজি ছিলে, তবে এখন আশা করি একটু ফ্রি আছো। তাই যদি আমার জন্য একটু টাইম বের করো। তুমি কি বলতে চাইছো বলো তো, একটু পরিষ্কার করে বলো না। আমার কিন্তু এবার বেশ ভয় লাগছে। না না, ভয়ের কিছু নেই, তবে কি বলো তো, একটা জটিল কেস, আর একমাত্র তুমি এটা হয়তো সলভ করতে পারবে। হেল্প করার জন্য আমি আছি। আচ্ছা, তুমি লাটাগুড়িতে আসতে পারবে একবার? কি? তবে কেন, কারণটা তো বলবে। এখানে কদিন ধরেই একটা বড় ঝামেলা শুরু হয়েছে। এই 1 মাসের মধ্যেই 3টে হরিণ হত্যা, বুঝেছো? জঙ্গলের মধ্যে শুধু বডিগুলো পাওয়া গেছে, চামড়াটা নেই। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে চোরা শিকারীদের কাজ। হরিণ মেরে গায়ের চামড়া, মাথার শিং কেটে নিয়ে চলে যাচ্ছে। প্রথম হত্যাটা যখন হলো তখন থেকে আমরা কড়া পাহারা বসিয়েছিলাম। তারপরেও সবার চোখ এড়িয়ে আরও দুটো খুন হয়ে গেছে। শেষবার অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। আমাদেরই একজন অফিসার ওদের হাতে নাতে ধরতে যায়, খুন হয়। হরিণের ওই বডিগুলোর পাশে ওর লাশটাও পড়েছিল। তাতেই আমরা আন্দাজ করছি যে নিশ্চয়ই ও হয়তো দেখে নিয়েছিল চোরা শিকারীদের, বাধা দিতে গিয়ে হয়তো প্রাণ হারাতে হয়েছে। তদন্ত চলছে, তবে কোনো সমাধান নেই এখন পর্যন্ত, বুঝেছো? এবার ভয় ভয় থাকি, জানি না কবে আবার একটা প্রাণী হত্যা হয়। আবার ধরতে গিয়ে যদি আমাদের কোনো অফিসারেরও, মানে বুঝতে পারছো তো, সব মিলিয়ে ভীষণ টেনশনে আছি অলি। আমার মনে হয় তুমি যদি একটু হেল্প করতে আমাদের, মানে তদন্ত যদিও চলছে, তবে আমার বিশ্বাস তুমি কেসটা হাতে নিলে হয়তো আরও তাড়াতাড়ি সলভ হতো। তাই এত করে বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এইভাবে বলছো কেন? তুমি বলেছো আর আমি আসবো না, এটা আবার হয়? তুমি টিকিটের ব্যবস্থা করো, আমি পৌঁছে যাব। তবে সৌনক যাবে কি না আমি ঠিক বলতে পারছি না, ওর তো এক্সাম আছে। আমি তাও জেনে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ অলি। আমি অনলাইনে টিকিট দেখছি। আর সৌনকেরটাও কনফার্ম করে দিও, সেই বুঝে কাটবো। ওকে, ডান। তবে একটু দুঃখ পেলাম, বউকে কেউ থ্যাংক ইউ বলে? ইটস মাই প্লেজার শুভ্র, তোমার জন্য আমি যেটুকু করতে পারি আমার বেশ ভালো লাগে। আচ্ছা রাখলাম, আমি জানাবো ওকে। কি ব্যাপার কি ম্যাডাম, কোথায় যাবেন আর কবেই বা যাবেন? নর্থ বেঙ্গল, যদি সম্ভব হয় কালকেই। তুমি পারবে যেতে? এই রে,
পরশু দিন থেকে তো এক্সাম, তোমাকে আজই বলতাম। আচ্ছা কি হয়েছে ব্যাপারটা বলো তো। সৌনককে সব কথা জানালো অলি। তবে আর কি, বেরিয়ে পড়ো। খারাপ লাগছে গো, এক্সামটাও এখনই হওয়ার ছিল। ব্যাড লাক। যাকে সাবধানে যেও। আরে আমি কি জঙ্গলে ঘুরতে যাচ্ছি নাকি? আরে বাবা তা হোক না, তবুও এটা তো বেশ একটা নতুন ধরনের অনুভূতি, তাই না? আমরা এরকম কেস আগে সলভও করিনি, তাই একটু এক্সাইটেড হয়ে গেছি আর কি। এনিওয়ে, অল দ্য বেস্ট। আর আমি নেই তো কি হয়েছে, শুভ্রদা আছে, দুজনে মিলে ফাটিয়ে দাও। যে কোনো হেল্প লাগবে ফোন করবে জাস্ট। অবশ্যই, ভালো করে এক্সামটা দিও। ও এই তো, চলো বিরিয়ানি এসে গেছে। আর এসব কেস টেস পরে হবে, এখন একটু এতে মন দিই। পরের দিন দুপুর 1টার ফ্লাইট বুক করে দিয়েছিল শুভ্র। ঠিক 2টোয় বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছতেই অলির কাছে ফোন এলো। সরি অলি, আমি আসতে পারলাম না। বাইরে বেরিয়ে দেখো একটা জিপ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর ড্রাইভারের হাতে একটা বোর্ড আছে। ওকে ওকে, নো প্রবলেম, আমি দেখছি। শুভ্রর কথা মতোই সেই জিপ গাড়িকে খুঁজছিল অলি। তারপর কে যেন ওকে পিছন থেকে ডাকলো। এই যে ম্যাডাম, এদিকে এদিকে। মাথা ঘুরিয়ে অলি দেখলো হাতে বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। বোর্ডে লেখা আছে ওয়েলকাম ইন নর্থ বেঙ্গল। লাটাগুড়িতে আগেও এসেছে অলি, তবে ছোটবেলায় মা বাবার সঙ্গে। শুভ্রর সাথে বিয়ে হয়েছে 1.5 বছর প্রায়। আর 1 বছর আগেই শুভ্র জঙ্গলমহল থেকে ট্রান্সফার হয়ে লাটাগুড়িতে ফরেস্টে জয়েন করেছে। তবে শুভ্র অনেক বললেও অলির আর এখানে আসা হয়নি। আজ কাজের সূত্রেই এখানে আসা হলো। জঙ্গল যদিও তার খুবই প্রিয়। চারপাশটা দেখতে দেখতে এগোচ্ছিল ওদের জিপটা। শিলিগুড়ির জঙ্গল সেবক দিয়ে যাচ্ছিল গাড়িটা। ড্রাইভার গাড়ির কাঁচ দিয়ে অলিকে দেখে বলল, ম্যাডাম কি দেখতে চাইছেন, বাঘ না হরিণ? অবশ্য বাঘ বলতে এখন চিতাবাঘ আছে, তবে সে দেখা ভাগ্যের ব্যাপার। বরং হরিণ দেখতে পাবেন অনেক, তবে কদিন ধরে যা যাচ্ছে হরিণও হয়তো এরপর আর দেখা যাবে না। যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, তবে আর যেন না হয় সেই চেষ্টাই কিন্তু আমাদের করতে হবে। আপনি কি পুলিশ তদন্ত করতে এসেছেন? না না, আমি কি ভেবে নিজের আসল পরিচয়টা দিল না অলি। আর শুভ্রর সাথে কথা না বলি এখানে আসার আসল কারণটাও সে জানাতে চাইল না। কথা ঘুরিয়ে বলল, আমি শুভ্র চ্যাটার্জির ওয়াইফ, এমনি এখানে ঘুরতে এসেছি। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। ঘুরুন, আর আমি তো আছি, স্যারের ড্রাইভার বিমল। যখন বলবেন, কাজ না থাকলেই বেরিয়ে যাব। লাটাগুড়িতে যখন ওরা পৌঁছলো প্রায় বিকেল হয়ে গেছে। জঙ্গলের আরও গভীরে এগিয়ে চলেছিল তাদের জিপ গাড়ি। এতক্ষণ জালনায় চোখ রাখার পর এবার অলি দেখল একটা ময়ূর রাস্তার ধারে পেখম মেলে দাঁড়িয়ে। তাড়াতাড়ি মোবাইলটা অন করে ছবি তুলতে গেল সে। বিমল গাড়িটা থামিয়ে বলল, আরে ম্যাডাম, বলবেন তো গাড়ি থামাতে। নিন নিন, তাড়াতাড়ি তুলুন, পালিয়ে যাবে। বিকেলের ঝকঝকে আলোতে বেশ এলো ময়ূরের ছবিটা। আর এর সাথেই পরম পাওয়া ময়ূরটা ডেকে উঠল হঠাৎ। অলির মন প্রাণ যেন সব তৃপ্ত হলো। আবার গাড়িটা এগিয়ে চলল। কিছু দূর যেতেই একটা সরু বাঁক নিয়ে গাড়ি ঢুকে পড়ল আরও গভীরে। আর তারপরেই অলি দেখল 2টো হরিণ জঙ্গলের ধারে দাঁড়িয়ে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল ওর। মনে মনে ভাবল, ইস, এরকমই 3টে নিরীহ হরিণ। আহারে। পরক্ষণেই মোবাইলটা বার করে হরিণ দুটোরও ছবি তুলে নিল তাড়াতাড়ি। এরপরেই কিছু দূর যেতেই দেখা গেল একটা বড় কটেজ। গাড়িটা সামনে এসে দাঁড়ালো। বিমল বলল, ম্যাডাম, এই হলো বনবিথির জঙ্গল, আর ওই আপনার থাকার কটেজ। স্যার ওখানেই আছেন। অলি গাড়ি থেকে নেমে চারিদিকটা দেখতে লাগলো। সবুজ গাছপালায় ঘেরা জঙ্গল, তারই মাঝে কিছুটা জায়গা জুড়ে 4টে বড় বড় কটেজ। অসম্ভব সুন্দর জায়গাটা, একদম যেন ছবির মতো। একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। তবে মনটা যেন শান্ত হয়ে যায় শহরের কলরব থেকে অনেকটা দূরে। মাঝে মাঝে পাখির ডাক ভেসে আসছে বাতাসে। বিমল লাগেজ বার করতে করতে বলল, এখানে 4টে কটেজ আছে, আরও অফিসারটা থাকে, আর আমি তো থাকি ওইদিকে একটা ছোট্ট ঘর আছে, ওখানে থাকি। একা মানুষ, চলে যায়। আপনার কোনো ভয় নেই, নিশ্চিন্তে থাকবেন। চলুন চলুন চলুন, ঘরে চলুন। আরে আরে আপনি ব্যাগগুলো নিয়ে যাচ্ছেন, আমায় দিন আমায় দিন আমায় দিন, আমি নিয়ে যাচ্ছি। চলুন চলুন। ঘরে ঢুকতেই মনটা যেন আরও ভালো হয়ে গেল অলির। 3 তলার ঘর থেকে সুন্দর সবুজ প্রকৃতি বহু দূর অবধি দেখা যাচ্ছে। যেদিকে চোখ যায় শুধুই সবুজ।
আর এই গাছপালার ফাঁক দিয়ে একটু দূরে একটা নদী দেখা যাচ্ছে। অলি এক্সাইটেড হয়ে বলল, আচ্ছা ওটা কি তিস্তা? না না, সে তো দার্জিলিংয়ে, এটা তোরসা। ওহো, দেখেছেন আমি শুধু গুলিয়ে ফেলি। ও তোরসা তো ডুয়ার্সে। না না, তাও ওটা বেশ দূরে, খুব একটা কাছে নয়। আচ্ছা ম্যাডাম, আমি চলি, আপনার যা লাগবে বলবেন। আপাতত চা কফি কিছু খাবেন তো বলুন, আমি দিয়ে যেতে বলছি। কফি বলে দাও। বারান্দায় বসে কফি খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল অলি। যদিও অন্ধকার হয়ে গেছে, তবুও জঙ্গলে নীরবতা যেন কথা বলে। কি সুন্দর পরিবেশ। ভাবতে ভাবতেই কলিং বেলটা হঠাৎ বেজে উঠল। শুভ্র এসেছে ভেবেই আরও এক্সাইটেড হয়ে দরজাটা খুলে দিল অলি। তবে দরজা খুলতেই দেখল শুভ্র নয়, অন্য কেউ এসেছে। উচ্চতায় বেশ লম্বা আর মাঝারি গড়নের এক যুবক, পরনে ইউনিফর্ম। নমস্কার ম্যাডাম, আমি তন্ময়, শুভ্র স্যারের জুনিয়র। আপনি এসেছেন শুনলাম, তাই আলাপ করতে এলাম। হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ। আরে কফি খাচ্ছিলেন, ডিস্টার্ব করলাম? আরে না না, বসুন না। ম্যাডাম, আপনি যে কারণে এখানে এসেছেন সেটা আমার অজানা নয়। আসলে শুভ্র স্যার আমাকে বললেন আপনাকে সবটা গুছিয়ে বলে দিতে, তাহলে কাল থেকেই আপনি কাজটা শুরু করে দিতে পারবেন। আসলে শুভ্র স্যার আজ একটু বিজি আছেন, অনেকটাই রাতে ফিরবেন, তাই আমি আপনাকে সবটা বলে দিচ্ছি। পুরো বিষয়টা পরিষ্কার করে জানালো তন্ময়। সব শুনে অলি বলল, আচ্ছা, সব তদন্তের পর আপনাদের ডিপার্টমেন্ট কি বলছে? দেখুন, জঙ্গলের বাসিন্দাদের তো অনেক জিজ্ঞাসাবাদ করা হলো, বাট ওদের ওই একই কথা, ওরা কেউই নাকি কাউকে দেখেনি। এটা কি করে হয় বলুন তো? কেউ তো কিছু দেখেছে নিশ্চয়। আচ্ছা, গুলির তো বললেন কেউ আওয়াজ পায়নি, কারণ সাইলেন্সার বুলেট ছিল। বেশ, তবে প্রশ্ন এখানে একটাই, এইভাবে চুপচাপ হরিণগুলোকে মেরে চামড়া কেটে শিং কেটে এত আরামে ওরা পালিয়ে গেল কি করে? কেউ তো নিশ্চয়ই দেখবে। আর জঙ্গলে ঢোকার সব পথেই তো বললেন কড়া পাহারা, তাহলে আমরাও এই ব্যাপারটায় খুব বিস্মিত ম্যাডাম। এবার আপনি সবটা দেখে নিন, বুঝলেন? কিভাবে কাজটা শুরু করবেন সেটাও একবার সাজিয়ে নিন। আর যে কোনো দরকারে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো, বা আমার কটেজেও আসতে পারেন, অবশ্য যদি আপত্তি না থাকে। ওই 3 নম্বরটায় আমি আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কা থাকি। তাহলে আসি ম্যাডাম, বাই। তন্ময় চলে গেলে সৌনককে সবটা ফোন করে জানালো অলি। সবই বুঝলাম। তুমি আরেকবারটি জঙ্গলে যাও, জিজ্ঞাসাবাদ করো সবাইকে, কিছু একটা ক্লু নিশ্চয়ই পাবে। আর দেখো, যখন তদন্ত করেছো তখন হয়তো তেমন কেউ ছিল না আশেপাশে। জঙ্গলে তো কতজনই থাকে, বলা তো যায় না। তুমি কোনো ক্লু পেতেই পারো। হ্যাঁ সৌনক, আমি কালই জনবসতিগুলোতে গিয়ে আগে খোঁজ করব। এনিওয়ে, আর তোমাকে ডিস্টার্ব করব না, যাও মন দিয়ে পড়ো। আর তুমি মন দিয়ে কাজের সাথে প্রেমটাও করে যাও। আর প্রেম তার এখনো দেখাই পেলাম না। আজ আবার নাকি তিনি বিজি, অনেক রাতে ফিরবে। আরে বাবা, ফিরবে তো। আচ্ছা বেশ, রাখছি এখন। হ্যাঁ, সত্যি খুব চাপে আছি। সৌনক ফোনটা রাখতেই আবার কলিং বেলটা বাজল। এবার যে শুভ্র এসেছে সেটা নিশ্চিত। দরজাটা খুলে চট করে পাশটায় লুকিয়ে গেল অলি। শুভ্র ঘরে ঢুকে চারিদিকে দেখতে দেখতে বলল, অলি, অলি, এই অলি, কি দরজাটা আবার কে খুলল? দরজাটা ঠেলে দিয়ে অলিকে কাছে টেনে নিল শুভ্র। অলিভিয়া চ্যাটার্জি, এসেই দুষ্টুমি শুরু করে দিলে? বেশ করেছি। তুমি তো দেরি করলে কেন? সারাটা সন্ধে একা একা আমি কাটিয়ে দিলাম। আরে তাতে কি, এরকম সন্ধে কত পাবো? তবে জানো তো, সিরিয়াসলি আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ হোক। পারবে তো? পারতেই হবে। এবার যে মক্কেল আমার স্বয়ং বর। আচ্ছা, আমি কিন্তু অনেক ফিজ নিই, দিতে পারবে তো? আরে বলে তো দেখো, যথাসাধ্য চেষ্টা করব। আরে জোকস অ্যাপার্ট, তবে কিছু দক্ষিণা তো আমাকে দিতেই হবে। সময় হলে চেয়ে নেব। রাজি ম্যাডাম। আপাতত ডিনার করা যাক। কি খাবে বলো? আজ প্রথম দিন চাইনিজ বলে দিই। ডিনার করতে করতে শুভ্র বলল, আচ্ছা অলি, শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা। তোমার পেশাটা যেন কেউ জানতে না পারে, বুঝেছো? ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে চাইছি। কার মনে কি আছে বলা তো যায় না। শেষে তুমি আবার কোনো বিপদে জড়িয়ে পড়লে মুশকিল।
যাই হোক, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, বুঝতেই পারছো। সেফলি কাজটা করো, এটাই চাই। আর আমি তো রয়েছি তোমার সঙ্গে। পরের দিন সকালবেলায় অলি জঙ্গলের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বেরোচ্ছিল। শুভ্র বেরোনোর আগে বলল, অলি শোনো না, এই ড্রাইভার বিমল কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারি কেন গ্রামে যাবে, কী দরকার, এইসব আর কি। তবে তুমি কিন্তু সত্যিটা বলবে না। দেখো, এমনিতেও বিশ্বাসী আমি, তাও চাই না যে ও কিছু জানুক। আর আমার এক বিশ্বস্ত স্টাফ থাকবে তোমার সাথে, তন্ময়। কাল যার সাথে কথা হয়েছিল তোমার, ওকে নিয়ে তুমি গাড়ি থেকে নামবে, আবার ওকে নিয়ে গাড়িতে উঠবে। একা একদম কিন্তু ওঠানামা করবে না কোথাও। আর বিমল যেন গাড়িতেই বসে থাকে, ও নামলে কিন্তু সব জেনে যাবে, এটা দেখে। ওকে ফাইন। আর কিছু? এবার আসি। অলি আর জুনিয়র ফরেস্ট অফিসার তন্ময় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে বনবিথির সেই গ্রামে গিয়ে পৌঁছল। তন্ময় গাড়ি থেকে নামার আগে বলল, প্রদীপ, এই যে এই সামনের রাস্তাটা দেখছেন, যেটা ওই নারকেল গাছের গা দিয়ে বেরিয়ে গেছে, এই দিকে। আচ্ছা, আগে ওদিকে যাই, পরে শুনছি। হ্যাঁ, নামুন। তন্ময় আর কিছু বলল না, গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বিমল জিজ্ঞেস করল, ম্যাডাম রাগ করবেন না, একটা কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, এই গ্রামে আপনাদের ঠিক কি কাজ সেটা বুঝলাম না। না না, আমি তো ঘুরতে এসেছি। আপনাকে তো আমি কালই বললাম, ভুলে গেছেন নাকি? আরে ঘুরতে এসেছি আর গ্রামটাই ভালো করে দেখবো না, এটা আবার হয় নাকি? আমরা কিছুক্ষণই আসছি। আর আপনি কিন্তু গাড়িতেই থাকবেন, এটা আপনার স্যারের অর্ডার। কারণ আমরা যদি চলে আসি আর আপনাকে না পাই, তখন তো গাড়িতে বসে থাকতে হবে। না না ম্যাডাম, নিশ্চিন্তে থাকুন, আমি কোথাও যাব না, আপনারা যান। কিছু দূর যেতেই অলি তন্ময়কে বলল, শুনুন, বলছি ড্রাইভারের সামনে না কিছু বলবেন না, শুভ্র বারণ করেছে, তাই আপনাকে তখন আটকালাম। এবার বলুন, তখন কি বলছিলেন? বৌদি, প্রথম কথা আমাকে আর আপনি বলবেন না প্লিজ, আমি তো আপনার দেওয়ারেরই মতো, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার বলো কি বলছিলে। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, ঠিক এখানেই প্রথম হরিণটার মৃতদেহ পাওয়া গিয়েছিল। আর যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে তৃতীয় হরিণটা, আর দ্বিতীয়টা পাওয়া গিয়েছিল এই জঙ্গলের শেষে। তাহলে তো প্রথম আর তৃতীয়টা গ্রামের কাছেই একদম। আর কেউ কিছুই জানলো না? দেখুন, রাতের বেলায় না জানাটা হয়তো স্বাভাবিক, তবে এই জঙ্গল থেকে বেরোতে গেলে ওই গ্রামের উপর দিয়েই যেতে হয়, তাই তো এত আশ্চর্য লাগছে। হরিণের চামড়া, শিং এসব নিয়ে যখন পালিয়েছিল ওরা, তখনও কি কেউ কিছু টের পেল না? গাড়ি যেতে আসতেও কি কেউ দেখেনি নাকি? ভারী অদ্ভুত ব্যাপার। বুঝলাম, চলো একবার জিজ্ঞেস করে দেখি। প্রায় মিনিট 15 মাথায় অলি আর তন্ময় ফিরে এলো। বিমল গাড়িতেই বসেছিল, হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগলো ম্যাডাম গ্রামটা? খুব ভালো, গ্রামের লোকেরাও খুব ভালো। আপনাদের এই জঙ্গল, গ্রাম, আমার সবটাই কিন্তু দারুণ লেগেছে। বেশ বেশ বেশ, আর কোথায় ঘুরতে চান বলুন, ঘুরিয়ে দেবো। এখন তো সেরকম কোনো কাজ নেই। না না, এখন কটেজেই চলুন, কাল আবার বেরোবো। আচ্ছা তন্ময়, এখানে কি কি অ্যানিমাল দেখা যায়? শিলিগুড়ির সেপকে তো চিতাবাঘও আছে বললো। এখানেও আছে বৌদি, লেপার্ড আছে অ্যাকচুয়ালি, তবে তেনাদের দেখা সহজে পাওয়া যায় না। আর না দেখা পেলেই মঙ্গল, বুঝলেন? ওরা সামনে এলেই সোজা ওপরে। আর গন্ডার তো আছেই, আর আছে বুনো হাতি। অলরেডি ময়ূর আর হরিণ তো আমি দেখেইছি, এখন সব থেকে বেশি রাইনো দেখার ইচ্ছে রইল। আফটার অল ডুয়ার্সে তো ওটাই আসল আকর্ষণ। তার জন্য তো সাফারিতে বেরোতে হবে, এইভাবে দেখার চান্স কম। তাহলে আর কি, একদিন বেরিয়ে যাও স্যারকে নিয়ে। কটেজে পৌঁছে তন্ময়ের সাথে এক কাপ কফি নিয়ে আলোচনায় বসলো অলি। গ্রামের সবাই যা বলল, তাতে তো মনে হচ্ছে কাজটা ভূতে করেছে, কারণ কেউ কিছু দেখেও নি, শোনেও নি। মোটামুটি সবার বয়ান তো একই রকম। হ্যাঁ বৌদি, আমারও খুব অদ্ভুত লাগলো, সবাই যেন একই বলি আওড়াচ্ছে। কিছু তো একটা আছে যেটা আমাদের আইওয়াশ করা হচ্ছে, তবে সেটা কি, সেটাই খুঁজে বের করতে হবে। রাতে শুভ্র ফিরতে শুভ্রর সঙ্গেও সমস্ত বিষয় নিয়ে কথা হলো অলির। শুভ্র সব শুনে বলল, তোমার কি মনে হয় গ্রামবাসীরা মিথ্যে বলছে? না, ঠিক তা নয়, তবে যদি সত্যি বলো, ব্যাপারটা খুব অদ্ভুত। হ্যাঁ, তার মানে মিথ্যেই তো বলছে, তাই তো? এখনই সেটা বলা যাবে না, আরও অনেক কিছু দেখতে হবে। আমি একটু ভাবি ভালো করে, বুঝলে, তারপর বলবো তোমায়। রাতে বিছানায় শুয়ে কেসটা নিয়েই ভাবছিল অলি।
এদিকে শুভ্র নাক ডাকছিল। একটু বিরক্ত হয়ে শুভ্রকে ঠেলে দিল অলি। তাতেও নাকের গর্জন কমল না। এবার নাকটা জোরে টিপে ধরে অলি বলল, এই শুভ্র, এই তুমি এখনো এরকম করে নাক ডাকো? উফ, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ভাবছি তো, যদি কনসেন্ট্রেট করতে পারছি না। নাকটা চেপে ধরাতে গর্জন সাময়িক কমলেও যেই নাকটা ছেড়েছে আবার শুরু হলো নাসিকা গর্জন। ধুর, ঘুমিয়েই পড়ি, আজ আর আমার ভাবা হবে না। পরের দিন সকালবেলা উঠে চা খেতে খেতে অলি শুভ্রকে বলল, অনেক ভাবলাম জানো, তাতে মাথায় যেটা এলো তুমি মানবে কি না আমি জানি না, তবে আমার মনে হচ্ছে গ্রামের কেউ এখানে যুক্ত আছে। ইনফ্যাক্ট সবাই থাকতে পারে। ওরা সবাই ব্যাপারটা জানে, তাও কিছু বলছে না। আমার মনে হয় ওদের মুখটা বন্ধ করানো হয়েছে। এরকম কেন মনে হলো তোমার? কারণ সবাই একটাই কথা বলছে, আর এটাই আমার সন্দেহের প্রথম কারণ। ঠিক যেন কেউ একটা কিছু শিখিয়ে দিয়েছে। দেখো, একটু তো পার্থক্য থাকবে সবার বয়ানে, বাট দেয়ার আর নো ডিফারেন্স। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে এটাই ধরে নিতে হবে ওরা কিন্তু সব জানে। আপাতত তোমাকে আমি একটা সাজেশন দেব, যদি মানো তো। হ্যাঁ বলো না, কি সাজেশন? আচ্ছা, তুমি বললে জঙ্গলে ঢুকতে গেলে ওই গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, আবার গ্রামটা শেষ হলেই গভীর জঙ্গল। তাহলে ওই গ্রামটা যেখানে শুরু হয়েছে আর যেখানে শেষ হয়েছে, যদি দুই জায়গাতেই একটা কড়া সিকিউরিটি দেওয়া যায়, গ্রামের কেউ যদি এই কাজটা করে থাকে তাহলে ধরা পড়বে। তবে কিন্তু অবশ্যই গ্রামবাসীরা যাতে জানতে না পারে, মানে পাহারাটা এমনভাবে বসাতে হবে যাতে ওরা কিচ্ছু বুঝতে না পারে। আর সেটা কি করে সম্ভব? পাহারা বসলে তো জানতেই পারবে না, যদি সিভিল ড্রেসে বা কোনো একটা বাহানায় বা ছদ্মবেশে যদি কিছু একটা করা যায়। অলি, এটা কিন্তু শহর নয়, হ্যাঁ এটা গ্রাম। এখানে তো এমন না যে রাস্তায় শত শত লোক ঘুরছে, তাতে দু একজন অজানা ব্যক্তি দেখলেও কেউ সন্দেহ করবে না। তবে এখানে তো অজানা কাউকে দেখলেই সবার মনে প্রশ্ন আসবে, তাই না? আর সেক্ষেত্রে যদি তোমার কথা সত্যিই হয়, তবে অপরাধীরা বুঝে যাবে যে আমরা সন্দেহ করছি, তাই পাহারা বসিয়েছি। এবার বলো। আচ্ছা, জঙ্গলের কাজ করার জন্য তো মাঝে মাঝে লোকের প্রয়োজন হয়, এমন কিছু করা যায় নাকি? আরে অলি, মাই জিনিয়াস, লাভেবল ওয়াইফ, কি ভেবেছো গো? হ্যাঁ হ্যাঁ, এমন একটা কিছু তো করাই যায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তন্ময়কে বলে ব্যবস্থা করছি। হ্যাঁ দেখো, কাজটা যারা করেছে তারা তো আর চুপ করে বসে নেই, নেক্সট টার্গেটও নিশ্চয়ই করে ফেলেছে। সেক্ষেত্রে যদি আমার ধারণাই সত্যি হয়, তবে এইভাবে কোনো ক্লু তো নিশ্চয়ই পাবো। হ্যাঁ একদম, গ্রাম থেকে কে বেরোচ্ছে ঢুকছে এটা তো জানাই যাবে। কিছু সন্দেহজনক দেখলেই তারা খবর দেবে। গ্রেট, আশা করছি আমি ভুল হব না। সিক্স সেন্স বলছে আবার একটা হরিণ হত্যার জন্য ওরা দিন গুনছে, আর এটা যদি সত্যি হয় তাহলে এই প্ল্যানটা কাজ করবে। জঙ্গলে ওরা কারোর সাহায্য পেয়েই যেভাবে এন্ট্রি করবে, তেমনি গ্রামের রাস্তায় ঢুকতেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তখন ধরা নাও পড়ে, এক্সিট করার সময় তো ধরা পড়বেই। তবে অলি, 24 ঘন্টা তো এইভাবে কাজের ছুতোয় লোক রাখা সম্ভব নয়। রাতে কি হবে? হ্যাঁ, আর এই হত্যার ঘটনাগুলো এগুলো কিন্তু রাতেই হচ্ছে। আরে হতেই পারে যে ডে অ্যান্ড নাইট শিফটে কাজটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে ডে অ্যান্ড নাইটে লোক চেঞ্জ করতে হবে। ধরো দুজন যদি মর্নিং শিফট করে, দুজন নাইট শিফট। এবার 24 ঘন্টায় এমন কোনো কাজ হবে সেটা ভাবো। বাহ, গ্রেট। ঠিক আছে, তাহলে আমি তন্ময়ের সঙ্গে কথা বলে সবটা জানাচ্ছি তোমায়। আচ্ছা, যে অফিসার মারা গেছেন তার নামটা যেন কি ছিল? পরিবারের কেউ কি এখানে থাকে? সায়ন্তন মণ্ডল, জুনিয়র ফরেস্ট অফিসার। ওর ওয়াইফ থাকতো ওর সাথেই, তবে সে তো মারা যেতেই সব ছেড়ে কলকাতা চলে যায়। তাকে কি জিজ্ঞাসা করবে জানি না, তবে আমাদেরকে বলেছিল সায়ন্তন সেদিন ডিনার করে 11টায় গিয়েছিল ডিউটিতে, তারপর আর বাড়ি যায়নি। পরের দিন সকালবেলা গিয়েছিল ওর লাশটা। দেখো, ওর বউ কিছুই করেনি এটা তো কনফার্ম। ওকে মেরেছে ওই চোরা শিকারীদের দল। আমারই ভুল হয়েছিল জানো তো, একসাথে দুজন করে সব জায়গায় যাওয়া উচিত ছিল। তাহলে হয়তো। দেখো, কি হতে পারতো সেটা তো আর ভেবে লাভ নেই। যে চলে গেছে তাকে আর ফিরেও পাওয়া যাবে না। যত ভাববে তত আফসোসই হবে শুভ্র। তবে এখন কি করলে একটা হরিণকে বাঁচানো যায় সেটা ভাবো, আর একটাও স্টাফকে যেন মরতে না হয় সেই ব্যবস্থা করো। তাই করবো বলি।
তবে আফসোসটা তো থেকে যাবে, তাই না? বয়সটাই বা কত ছিল ওর বলো? সবে বিয়ে করেছিল 2 মাস। বউটার কথা ভাবো তো একবার। আসলে আমার খুব গিল্ট ফিল হয়। এটা স্বাভাবিক, কিন্তু দেখো যেন এরকম ঘটনা আর না হয়। শুভ্র কাজে বেরিয়ে যাবার পর অলি তন্ময়কে একটা ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলছি, একটু বেরোবে? আসলে আজ একটু ছুটিতে আছে বৌদি। আজকে প্রিয়াঙ্কার জন্মদিন, অনেকদিন ছুটি নেইনি, তাই আজকে আর কি। বাহ, খুব ভালো। প্রিয়াঙ্কাকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে বলে দিও, আর তোমরা খুব এনজয় করো। আমি বরং বিমলকে একটা ফোন করে নিই। বাহ, অলি ড্রাইভার বিমলকে নিয়ে সেই গ্রামের পথে রওনা দিল আবার। চারদিকে সুন্দর পাখির কলতান, আর তারই মাঝে যেন হাতির গর্জন কানে এলো হঠাৎ। আরে, এটা হাতির ডাক না? কাছেই আছে মনে হয়। হ্যাঁ, হাতির ডাক। ঘাবড়াবেন না ম্যাডাম, আমার কাছে বন্দুক আছে, গাড়িতে লাঠিও আছে। হাতি ভয় পালাবে। আমি 3-4 বার যুদ্ধ করে হাতির সঙ্গে জিতেছি, তাই আর ভয় পাই না। আপনি নিশ্চিন্তে থাকুন। অলি আর কিছু বলল না, তবে মনে মনে ভয়টা বাড়তে লাগলো, কারণ এরই মধ্যে হাতির গর্জনটা আস্তে আস্তে বাড়ছে। ওই যে আবার হলো, শুনলেন? হ্যাঁ, মনে হচ্ছে খুব কাছাকাছি আছে। তবে হাতির পাল থাকলে আমাদের আর রক্ষে নেই। স্পিড বাড়াচ্ছি। হ্যাঁ, বিমল খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বনবিথির গ্রামের কাছে এসে গাড়িটা থামালো। ব্যাস, আর ভয় নেই ম্যাডাম, আমরা এখন সেফ জোনে। এই গ্রামের কাছে ওরা সহজে আসে না। আচ্ছা, একটা অনধিকার প্রশ্ন করব, যদি রাগ না করেন। না না, বলুন, রাগ করবো কেন? বলছি, আবার এই গ্রামে কেন? মানে ঘুরতে তো নিশ্চয়ই। আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো? ঘুরতে না আসলে আমি এখানে আর কি করতে এসেছি? আসলে গ্রামটা এত সুন্দর না, আর তেমনি সুন্দর এখানকার মানুষজন, তাই ভাবলাম ওদের সঙ্গে একটু দেখা করে আসি। আসলে কাল অনেকবার করে ওরা বলছিল, আমি তো শুনিনি। পরে মনে হলো শুধু শুধুই ওদেরকে দুঃখ দিলাম। বাহ, এ তো খুব ভালো ম্যাডাম। বেশ বেশ, আপনি ঘুরে আসুন, আমি এখানে বসে আছি। তবে ম্যাডাম, একটু সাবধানে যাবেন, আর কোনো দরকার হলে আমায় কিন্তু ফোন করবেন। আগের দিন গ্রামে গিয়ে এক বৃদ্ধার সঙ্গে ভালো আলাপ হয়েছিল অলির, তাই ওনার বাড়িতেই আগে এলো সে। বৃদ্ধা তাকে একটা প্লেটে ফল সাজিয়ে খেতে দিলেন। নাও মা, এগুলো খেয়ে নাও। অভাবের সংসার, ওই নিজেদের গাছেরই একটু ফল। আর কি দেবো তো বুঝতে পারছি না, কেবল ভাত আর আলু সেদ্ধ আছে। আরে এত ভাববেন না, আমি ফল খুবই ভালোবাসি, বিশেষ করে আপেল তো আমার খুব প্রিয়। তা আপনি কি এ ঘরে একাই থাকেন দিদা? হ্যাঁ গো মা, ছেলেটা তো অর্ধেক দিনই থাকেই না। একটাই ছেলে আমার, দেখাই পাই না। কি কাজ করে আপনার ছেলে? সেটা ভালো করে ঠিক জানি না, তবে শহরে যায়। আচ্ছা, বলছি গ্রামে কি আর কেউ আছে যারা শহরে যায়? হ্যাঁ আছে তো, নরেশ আমার গোবিন্দের বন্ধু, ওরা দুজনে একসাথে কাজ করে। ও হ্যাঁ, ওই যে গৌতম, ও শহরে যায়, এই পাশেই থাকে। ও দিদা, একটা কথা বলতে পারবে? এই যে এতগুলো হরিণকে মারা হলো, তোমাদের গ্রামের সামনেই তো একদম জায়গাটা, তোমরা সত্যিই কেউ কিছু দেখোনি? দেখো, ওরা মারতে এসেছে এই পথ দিয়েই, আর মেরে চলেও গেছে একই পথ দিয়ে। তোমরা কেউ কিছু টের পেলে না? না রে মা, অত রাতে সবাই তো অঘরে ঘুমোয়, কি করে জানবো বলতো? ভোরের দিকে একজন কাজে যাচ্ছিল, তখন সে দেখে যে একটা হরিণ আর তার পাশে একটা মানুষ মরে পড়ে আছে। সে নাকি আবার এই জঙ্গলের দায়িত্বেই ছিল শুনলাম। সে দেখেই সেই ছেলেটা চিৎকার করে ওঠে, তারপরে আমরা গিয়ে ভিড় জমাই। কিন্তু দিদা, সে যতই রাত হোক, একটা গাড়ির শব্দও তোমরা পেলে না? ওরা তো আর দৌড়ে পালিয়ে যায়নি, নিশ্চয়ই সাথে গাড়ি নিয়ে এসছিল। কেউ কিছু দেখলো না, শুনলও না। ব্যাপারটা কিরকম অদ্ভুত না দিদা? কিন্তু তোমার এসব জানার কি দরকার বাপু, সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো ঘুরতে এসো এখানে, 2-1 দিন পর চলে যাবে, ফালতু ঝামেলায় আবার জড়িয়ে পড়ো না মা। না না দিদা, কোনো ঝামেলা হবে না, আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, আজ তাহলে আসি, যদি সুযোগ পাই
আবার আসবো। অবশ্যই, এসো মা, এসো এসো। অলি এবার গ্রামের মোড়লের কাছে একবার গেল। একটু কথা বলতে পারি আপনার সাথে? আরে দিদিমণি, আপনি আবার এসেছেন এখানে? বাহ বাহ, এত ভালো লেগেছে আমাদের গ্রাম। হ্যাঁ, তা তো ভালোই লেগেছে কাকা। আপনাদের ব্যবহারও খুব ভালো। কাল অত করে বললেন একটু থাকতে, আমাকে তাও চলে যেতে হলো, তাই আবার এলাম আর কি। খুব ভালো করেছেন দিদিমণি। বসুন বসুন, আমি বউকে একটু শরবত করতে বলি। মোড়লের বউ এক গ্লাস লেবুর শরবত আর দুটো মিষ্টি নিয়ে এলো। অলি বলল, আরে আবার মিষ্টি কেন, শরবতই তো ঠিক ছিল। না না দিদিমণি, তা হয় না, একটু মিষ্টি মুখ করুন। আপনি আমাদের শুভ্র স্যারের গিন্নি। এই শুভ্র স্যার আমাদের অনেক খেয়াল রাখেন। জঙ্গলের পশু পাখিদের সাথে সাথে এই গ্রামের অসহায় মানুষদের জন্য এই সমানভাবে দায়িত্ব পালন করেন উনি। ভালো লাগলো শুনে আপনারা যে ওকে এত ভালোবাসেন। হরিণ হত্যার পর থেকে খুব ডিস্টার্ব হয়ে আছে। আচ্ছা শুনুন না, বলছি আপনারা যদি কেউ কিছু দেখে থাকেন বা জেনে থাকেন, প্লিজ ওকে একবার জানাবেন। আসলে দোষীদের না ধরা অবধি না একদম শান্তি পাচ্ছে না মানুষটা। হ্যাঁ বুঝতে পারছি, তবে আমরা সত্যি কিছু জানি না দিদিমণি। আপনাদের গ্রাম থেকে অনেকেই শহরে যায় শুনলাম, কজন আছে এরকম? তাও তা অনেকেই আছে, তবে সেটা জেনে আপনার কি কাজ ঠিক বুঝলাম না। না না, এমনি জিজ্ঞেস করছি। শহরে থাকি তো, আমার তো এসবের ধারণা নেই, তাই আর কি। হ্যাঁ সেটাই হয়তো স্বাভাবিক। আচ্ছা, আপনি কাল বললেন যে লাশটা প্রথম দেখেছে সে এখন শহরে আছে, তাই তো? হ্যাঁ, ওখানেই একটা কাজ পেয়েছে। না মানে শুভ্র বলছিল ওর সাথে কথা বলাটা খুব দরকার। তাহলে তো শহরে যেতে হবে। তবে শুভ্র স্যারকে বলুন এইসব ঝামেলায় না পড়তে। যারা কাজটা করেছে অনেক বড় গ্যাং, শুধু শুধু জীবন সংকটে ফেলে কি লাভ বলুন? কিছু মনে করবেন না, আপনি এমন করে বললেন যেন কাজটা যারা করেছে তাদেরকে আপনি চেনেন। না না, তা কেন হবে? তবে পরপর 3টে হরিণ হত্যা, আবার একজন মানুষও, বুঝতে পারছেন তো কতটা সাংঘাতিক হতে পারে ওরা। তাই বলছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজ তাহলে চলি। শরবতটা কিন্তু খুব ভালো খেলাম, অনেক ধন্যবাদ। তবে মিষ্টিটা প্লিজ রেখে দিন। জিপে বসে আবার কটেজেই ফিরে যাচ্ছিল অলি। বিমল গাড়ি স্টার্ট করতে যাবে, হঠাৎই হাতির তীব্র গর্জনে কেঁপে উঠল চারপাশটা। জঙ্গলের একপাশে তাকিয়ে দেখল ওরা একটা বুনো হাতি ঠিক তাদের দিকেই এগিয়ে আসছে যেন। ও মাই গড, কিছু একটা করুন প্লিজ। আপনার বন্দুকটা বের করুন না। এত ভয় পেলে চলবে না ম্যাডাম, তাতে হিতে বিপরীত হবে। আপনি শান্ত হয়ে বসুন, আমি দেখছি। তবে এখন গাড়ি স্টার্ট করা যাবে না, তাহলে দৌড়ে সে গাড়ি উল্টে দেবে। আপনি শান্ত হয়ে বসুন, উত্তেজিত হবে না। ততক্ষণে হাতিটা ওদের গাড়ির একদম সামনে চলে এসেছে আর সুর তুলে গর্জন করছে। অলি ভয় পাচ্ছিল বেশ। বিমল ধীরে ধীরে বন্দুকটা পিছনের সিটের তলা থেকে বের করল। এদিকে হাতিটা ওদের গাড়িটা প্রায় উল্টে দিতেই যাচ্ছিল। অলি ভয়ে চোখটা বন্ধ করে দিল। বিমল সাহস করে বাতাসে একটা গুলি চালাতেই হাতিটা যেন আরও ক্রুদ্ধ হয়ে গর্জন করতে লাগলো। রাগে পাশের গাছটা উপরে দিল, তারপর দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল আবার। বিমল বলল, আর ভয় নেই ম্যাডাম, চলে গেছে, এবার চোখ খুলুন। অলি তাকিয়ে দেখলো হাতিটা সত্যিই চলে গেছে। এরকম কত ঘটনা ঘটেছে আমাদের সাথে। আসলে আপনার প্রথমবার তো, তাই এত ভয় পেয়েছেন। নিন নিন, একটু জল খেয়ে নিন। এ নিন। অলি একটু জল খেলো। কথা বলার মতো অবস্থাও যেন ছিল না ওর। চোখে মুখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট। বিমল আবার গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর বিমলকে অলি বলল, আচ্ছা শুভ্র স্যারকে কিন্তু এই হাতির ব্যাপারটা কিছু বলবেন না, জানতে পারলে খামোকা চিন্তা করবে। না না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, বলবো না। শুভ্র অফিস থেকে ফিরতেই অলি আবার সেই গ্রামে গেছে শুনে বেশ একটু আশ্চর্য হলো। বলল, এই তো কালকেই ওখানে গিয়েছিলে অলি, আর তোমার কথা মতো আমি তন্ময়কে বলে সব প্ল্যানও করছিলাম। এর মধ্যেই আবার ওখানে যাবার কি দরকার পড়লো? দরকার ছিল শুভ্র, কাল আমি সবাইকে একসাথে পেয়েছিলাম, কিন্তু আলাদা করে কাউকে কিছু জিজ্ঞাসা করব সেটা আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজ গিয়ে যদি 2-1জনকে জেরা করে কিছু কথা অ্যাটলিস্ট বের করতে পারি। সরি, তোমাকে বলা হয়নি,
আমি বলতাম তোমাকে, প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তা বলো কজনকে জেরা করলে? হ্যাঁ, ওই এক বৃদ্ধার গ্রামের এক মোড়ল, এতেই আমি যা জেনেছি না এনাফ। তা কি জানলে এটা কি? এই গ্রামের অনেকেই শহরে যায়, যদিও এটা খুব স্বাভাবিক, তবে আমি যেটা সন্দেহ করছি সেটা পুরোটা নিশ্চিত না হয়ে এখনই কিছু বলবো না। তুমি আগে 24 ঘন্টা পাহারাটা বসাও, যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে, তারপর দেখা যাক। হ্যাঁ, কালকে থেকে পাহারা বসবে। ওদের খুব জলের সমস্যা, বুঝেছো? অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করব। এটাই সুযোগ, একদিকে জলের সমস্যাটাও মিটবে আর একদিকে ওই ওয়ার্কারদের সাথেই আমাদের 2জন ইনফর্মার ঢুকিয়ে দেবো, যারা জলদাপাড়া থেকে স্পেশাল রিকোয়েস্টে আসছে আর কি। ওয়াও, দারুণ প্ল্যান তো শুভ্র। এর মাধ্যমে একটা ভালো কাজ তো হবে। তবে টিউব কলটা কি একটাই লাগাবে নাকি দুটো? একটা গ্রামের স্টার্টিং পয়েন্টে আর একটা এন্ডিংয়ে, এতে অনেক সুবিধে হবে গ্রামবাসীদের। আর আমাদের মোট 4 জন ইনফর্মার থাকবে ওদের সাথে, যারা 2জন ডে শিফট আর 2জন নাইট শিফট করবে আর কি। আর 2জন, একজন স্টার্টিংয়ে থাকবে আর এন্ডিংয়ে থাকবে 2জন। আর কোনো কনফিউশন থাকলে বলো। নো, একদম পারফেক্ট অফিসার। হ্যাঁ বুঝলাম। আচ্ছা বলছি, পাস্তা বানাবে? সরঞ্জাম দিয়ে যাও, অলির দরবারে পাস্তা হাজির হয়ে যাবে। তবে দেখি বলে ওদের কাছে আবার সব আছে কিনা, থাকলে দিয়ে যাবে। ডিনারে পাস্তা বানালো অলি। শুভ্র বেশ তৃপ্তি করেই খাচ্ছিল। অলি একটু যেন আনমনা হয়ে বসেছিল, খাচ্ছিল না। আসলে হাতির আক্রমণের ভয়ঙ্কর দৃশ্যটা বারবার চোখের সামনে যেন ভেসে উঠছে। শুভ্র জিজ্ঞাসা করল, আরে কি হলোটা কি, কি ভাবছো এত? না কিছু না, বাদ দাও, তুমি বলো পাস্তাটা কেমন হয়েছে? শুধু ঠিক, জাস্ট অসাম, লাভলি। পরের দিন সকালবেলা উঠেই শুভ্র বলল, আচ্ছা আমি না একটা কথা ভাবছিলাম, বুঝেছো? তুমি যে ওখানে আবার কাল গেলে, ওদের কিছু সন্দেহ হয়নি? জানো, ওই বৃদ্ধা আর মোড়ল দুজনেই আমাকে বলছিল এসবে যাতে আমি না জড়াই, কিন্তু আমি তোমার দরকার সেটা বোঝাতেই সব জিজ্ঞেস করেছিলাম। তবে ওরা যেভাবে বারণ করলো, আমার সন্দেহ হলো। মনে হলো ওরা অনেক কিছু জানে, তবে বলতে চাইছে না। তবে এই যে নজর রাখা হবে, আমার কিন্তু বিশ্বাস কিছু না কিছু ক্লু কিন্তু আমরা এখান থেকে পাবোই পাবো। আর জঙ্গলের শেষ দিকে যেখানে দ্বিতীয় হরিণটা হত্যা হয়েছে, যদি সেখানে আবার কোনো হত্যা হয় বা অন্য কোথাও, তখন আমরা কিভাবে আটকা বলি? শুভ্র, এই ঘটনার সাথে গ্রামটা কিন্তু রিলেটেড। আমার মনে হয় কাজটা যেখানেই হোক না কেন, গ্রামের সাথে যেহেতু কানেকশন আছেই, তাই এই গ্রামে যে পাহারার প্ল্যানটা আমরা করেছি, এতেই হবে বাজিমাত। বাহ, গ্রেট প্ল্যান। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট কথা, তোমার সাথে ডিপার্টমেন্টে সবাই আলাপ করতে চায় বলছিল। তাই আমি একটা প্ল্যান করেছি। এই শনিবার বিকেলে সবাইকে আমাদের কটেজে ডাকবো, একটা গেট টুগেদার আর কি। তুমিও সবাইকে চিনে নেবে। আরে গ্রেট প্ল্যান, আমিও তো এটাই ভাবছিলাম তোমাকে বলবো। সবার সাথে ইন্ট্রোডাকশন হওয়াটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, তবে এই বিষয়টা কিন্তু খেয়াল রেখো, তুমি অলিভিয়া চ্যাটার্জি, হাউসওয়াইফ। এই পরিচয়ে আপত্তি থাকলে কোনো বিশেষ অ্যাক্টিভিটি অ্যাড করতে পারো, তবে তোমার আসল পরিচয় যাতে কোনোভাবেই ওরা জানতে না পারে, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছু জানবে না। শনিবার বিকেলে বড় করে পার্টির আয়োজন করলো শুভ্র। ক্যান্টিন থেকেই ওদের সিলেক্ট করা মেনু অর্ডার করা হয়েছিল প্রায় 10 জন লোকের জন্য। শুভ্র অলির সঙ্গে সকলের আলাপ করিয়ে দিল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শি ইজ মাই ওয়াইফ অলি। আর অলি, এনারা হলেন ডিপার্টমেন্টের হেড 2জন অফিসার, আমার সিনিয়র। ইনি রঞ্জন স্যার, আর ইনি মনতোস্তা, আর ইনি ইন্সপেক্টর অমিত আর ওর ওয়াইফ। নমস্কার, খুব ভালো লাগলো আপনারা যে এসেছেন। তন্ময়কে তো চেনই, আর এই হলো প্রিয়াঙ্কা। হাই প্রিয়াঙ্কা, অনেকবার ভেবেছি জানো তোমার সঙ্গে আলাপ করতে যাব, তবে একদম হয়ে ওঠেনি। তাতে কি আছে বৌদি, আমিও তো আসতে পারতাম, তবে ওই আর হয়ে ওঠেনি। ব্যাস, আজ আলাপটা হয়েই গেল। এবার থেকে যখন ইচ্ছে আড্ডা জমাবো তোমার সাথে। আছো তো কদিন এখানে? হ্যাঁ একদম, কিছুদিন তো আমি এখানে আছি। অফিসার মনতোষ অলিকে জিজ্ঞেস করলেন, কি ম্যাডাম, তাহলে ফাইনালি এখানে আসা হলো? কবে থেকে তো কর্তা এখানে একা একাই কাটিয়ে দিল। আসলে না না, এত কাজের চাপ, তাই আর কি হয়ে ওঠেনি। তা ম্যাডাম, শুনলাম জঙ্গলে একাই ঘুরে বেড়াচ্ছেন, তো খুব সাবধান কিন্তু। চোরা শিকারীদের খুব উৎপাত হয়েছে, শুভ্র বলেছে নিশ্চয়ই? হ্যাঁ বলেছে,
তবে এখনো তো কেউ ধরা পড়েনি। রঞ্জন বললেন, না ম্যাডাম, এখনো ধরা পড়েনি, তবে খোঁজ চলছে। পুলিশও কেসটা দেখছে। খুব চেষ্টায় আছি জানেন তো, যাতে আর একটাও হরিণ বা অন্য কোনো বন্যপ্রাণীর হত্যা না হয়। আর শেষবার তো সায়ন্তনের মতো একটা ঝরঝরে প্রাণকে আমরা হারালাম। এখন এরকম দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেই চেষ্টাতেই উঠে পড়ে লেগেছি আমরা। খুব ভালো, এটাই তো উচিত। অফিসার মনতোষ জিজ্ঞেস করলেন, তাহলে কতদিন থাকবেন? ঠিক নেই গো, তবে এই এতদিন পর আসার সুযোগ হয়েছে, বেশ কিছুদিন তো থাকবই। তবে এখানেই থেকে যাও না বৌদি। এই দেখো, আমিও আগে কলকাতায় থাকতাম, তবে এই এতদিনের দূরত্ব কারো ভালো লাগে বলো তো? তাই পার্মানেন্টলি ব্যাগপত্র গুছিয়ে একদিন চলে এলাম। তাই তুমিও এবার চলেই এসো, আমরা সবাই মিলে খুব ভালো থাকবো। অলি কিছু বলতে পারল না, শুধু একটু মুচকি হাসল। তবে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। ওর পেশাটাই যে ওকে এখানে আসার পথে বাধা সৃষ্টি করে, আর এটা ও চাইলেও বলতে পারবে না, কারণ বলা যে বারণ ছিল। সবাই ডিনার করে চলে গেল এক সময়। অলি চুপ করে সোফায় একদিকে তাকিয়ে বসেছিল। শুভ্র জিজ্ঞেস করল, কি গো, এত চুপচাপ হয়ে গেলে? কেমন লাগলো সবাইকে? ভালোই। তবে তবে কি, মানে কিছু ক্লু পেলে নাকি? না শুভ্র, সেরকম কিছুই এখন বলতে পারবো না, আরও সময় যাক বুঝলে, তারপর। তবে আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা? কি ভেবে ডিটেকটিভ অলিভিয়ার এত মন খারাপ? ভাবছি, যদি আমি ডিটেকটিভ না হতাম তবে আমি তোমার সাথেই থাকতে পারতাম। এইসব কি যাতা ভাবছো বলো তো অলি? হ্যাঁ দেখো, সবাই কিছু না কিছু করেই। আজকাল আর কে বসে থাকে বলো? আর আমি কখনোই চাইনি যে আমার বউ হাউসওয়াইফ হোক, আর সেখানে তুমি হলে সবার থেকে আলাদা। মোস্ট ইউনিক প্রফেশন তোমার, ফিমেল ডিটেকটিভ। ভাবা যায়? তুমি তো আমার গর্ব, আর এইসব ভাবছো তুমি বসে বসে। আসলে প্রিয়াঙ্কা যখন কথাগুলো বলছিল না, মনে হচ্ছিল কত লাকি ও বরের সাথে সবসময় থাকতে পারে। মাঝে মাঝে তো আমার নিজের প্রফেশনকেই ভিলেন মনে হয়। আচ্ছা, এসব এখন ভুলে যাও, কেসটা নিয়ে শুধু ভাবো, ঠিক আছে? আর শোনো, ওদিকে খুব সুন্দরভাবে জলের কাজ চলছে, আর আমাদের ইনফরমাররা কিন্তু জানিয়েছে যে ওরা সবার উপর কড়া নজর রাখছে। আর একদিকে জঙ্গলে ঢোকার আর বেরোবার মুখে যারা গার্ড দিচ্ছে, তারাও বললো এর মধ্যে সন্দেহজনক কেউ আসেনি। আচ্ছা ঠিক আছে, তবে নজরদারি এভাবেই চলতে থাকুক। আমার বিশ্বাস চোরা শিকারীদের দল ওত পেতে বসে আছে ওদের নেক্সট টার্গেটের জন্য, শুধু সুযোগ খুঁজছে। রাতে ঘুমিয়েছিল অলি আর শুভ্র। হঠাৎই মাঝরাতে একটা শব্দ শুনে উঠে বসলো দুজনে। এই এই শুভ্র, কিসের একটা শব্দ বলো তো? যেন মনে হলো বুম পড়লো। আমারও ওরকমই মনে হলো। বাইরে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল। শুভ্র তাড়াতাড়ি উঠে জানলার পর্দাটা সরিয়ে দেখল মনতোষ, রঞ্জন আর তন্ময় নিচের বাগানে দাঁড়িয়ে আছে। এই দাঁড়াও, আমি নিচে গিয়ে দেখছি কি ব্যাপার। তুমি বেরোবেন একদম, ওকে? শুভ্র, আমিও যাব প্লিজ। না না না, আমি যতক্ষণ না বলবো তুমি যাবে না, আর মাঝরাতে একদম জেদ করবে না প্লিজ। অলি আর কিছু বলল না। জানলায় দাঁড়িয়ে দেখল শুভ্র খুব গম্ভীর হয়ে মনতোষ, রঞ্জনদের সঙ্গে কথা বলছে। তারপর টর্চ হাতে নিয়ে ওরা সবাই জঙ্গলের দিকে এগিয়ে গেল। অলি কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে, তবে কিছু যে একটা ঘটেছে এটা সে নিশ্চিত। নিচে নামতে পারছিল না, কারণ শুভ্রর বারণ রয়েছে। টেনশনে প্রিয়াঙ্কাকে ফোন করলো সে। সরি প্রিয়াঙ্কা, তোমাকে এত রাতে ফোন করলাম। আসলে কি হয়েছে আমি না কিছু বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে আমার। তুমি কিছু জানো? না বৌদি, তন্ময়ও আমাকে কিছুই বলেনি। আমারও না খুব টেনশন হচ্ছে জানো তো। আবার জঙ্গলের দিকে গেল ওরা, তাও আবার এই মাঝরাতে। ভাবো, আমি তোমার রুমে আসছি, দাঁড়াও। প্রায় ঘড়ি ধরা 1 ঘন্টা পরে শুভ্র ঘরে এলো। প্রিয়াঙ্কা অলির সাথেই ছিল। শুভ্র আসতেই অলি জিজ্ঞাসা করলো, কি গো, এই মাঝরাতে জঙ্গলের ওদিকে গিয়েছিলে কেন? কি হয়েছে? আবার একটা হরিণের চামড়ার শিং ছাড়া দেহ পাওয়া গেছে অলি, আর এটা ওই গ্রাম থেকে অনেকটাই দূরে। ও মাই গড, এত পাহাড়ার পরেও? শুভ্র, জলের কাজ যারা করছে তারা তো কিছু দেখেছে নিশ্চয়ই, আর ইনফরমাররা? খুব অদ্ভুতভাবেই, মানে ওদের কোনো দেখা নেই, অথচ এখন থাকার কথা। যার জন্য 2টো শিফটে কাজটা ভাগ করলাম। না ওয়ার্কার আছে, না ইনফরমার। কি হলো আমি তো কিছু বুঝতেই পারছি না।
হতে পারে ওরা বুঝে গেছে যে টিউব কল বসানোর প্ল্যানটা ওদেরই ধরার জন্য, তাই হয়তো ওদের। শুভ্র, একবার খোঁজ নাও তো, নিশ্চয়ই ওদের কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, দাঁড়াও আমি দেখছি ফোন করে। প্রিয়াঙ্কা এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলল, আমি যাই বৌদি, তোমরাও একটু ঘুমিয়ে নাও, সকাল তো প্রায় হয়েই এলো। এসব নিয়ে না হয় পরে ভাববে। অবশ্য তন্ময়ও এখন এই নিয়েই পড়ে থাকবে জানি, আর এটাই তো স্বাভাবিক। আবার হরিণ হত্যা, জাস্ট ভাবতে পারছি না জানো তো। আর এত কিছু প্ল্যান করা হলো, সব বৃথা। না জানি কোথায় গেল ওয়ার্কার আর ইনফর্মাররা। যদি সত্যি ওরা জেনে থাকে এই প্ল্যানগুলো, তবে তো তোমার কথাও হয়তো। মেবি শুভ্র ফোন করে কি জানতে পারে দেখি। আচ্ছা বৌদি, আমাকেও জানিও, আমি তন্ময়কে বলে দেব। প্রিয়াঙ্কা চলে গেল। শুভ্র ফোন করে এসে বলল, আমি একজন ইনফর্মারকে ফোনে পেলাম। কি বলল জানো? শুনলে চমকে যাবে। এমন কি বলল যে? ওরা রোজ গ্রামের একটা বাড়ি থেকে খাবার জল নিয়ে আসে, আজও নিয়েছিল। আর গ্রামের একটা ঘরে গিয়ে ওরা একসাথে লাঞ্চ ডিনার এগুলো সারে আর কি। রাতে খাবার পর ওই জলটা ওরা খেয়েছিল, একটু নাকি অন্যরকম স্বাদ ছিল বলছে। আর জলটা খাবার পরেই নাকি ওরা ওখানেই সবাই ঘুমিয়ে পড়ে। তাই ওরাই বলছে যে জলটাতে কিছু ছিল। মানে ভাবতে পারছো ব্যাপারটা? তার মানে তোমার কথাই ঠিক, গ্রামের লোকেরাই মিলে আছে। আটকাতে পারলাম না গো এই মারণ খেলাটা। তবে খুব তাড়াতাড়ি ওদের ধরবো, দেখো তুমি। যার বাড়ি থেকে জলটা নিয়েছিল তার বাড়ি আমি কালই যাব। ঠিক আছে, আর একজন ইনফর্মারকেও তাহলে সাথে নিও প্রমাণের জন্য। আমি বলে দেবো ফোন করে। আর ইন্সপেক্টর অমিতকে কাল সকালেই সবটা জানাবো আমি। তাহলে আগে তুমি গিয়ে তোমার মতো করে সব জিজ্ঞেস করো। এতে যদি কাজ হয়ে যায় তবে অমিতের কাজটাও সহজ হবে। আর এখন তোমার পরিচয় লুকিয়ে আর কোনো লাভ নেই যা মনে হচ্ছে। তুমি তোমার মতো তদন্ত করো, আমি আর কোনো কিছুই বারণ করব না, ঠিক আছে? তবে প্লিজ একটু সাবধানে থেকো, কেমন? পরের দিনই সেই বাড়িতে গিয়ে পৌঁছলো অলি, যেখানে জল সাপ্লাই করে। ঘরে ঢোকার পর দেখলো এক মাঝবয়সী ভদ্রলোক বারান্দায় বসে আছে। শুনছেন, একটু বাইরে আসবেন? হ্যাঁ বলুন, কি দরকার? জঙ্গলে আবার কাল একটা হরিণ হত্যা হয়েছে, জানেন তো? হ্যাঁ শুনেছি তো, আমার সাথে ইনি আবার কি কথা? টিউব কল বসানোর যে টিমটা কাজ করছে তারা তো আপনার থেকেই রোজ জল নিয়ে খায়, কালও নিয়েছিল। কি মিশিয়েছিলেন ওতে? কি বলছেন এসব? জলে আবার কি মেশাবো? তখনই অলির সাথে সেই ইনফর্মার ছিল, সেই লোকটার সামনে এসে দাঁড়ালো। লোকটা কেমন যেন ভয় পেয়ে গেল। ইনফর্মার বলল, এ দাদা, কি মিশিয়েছিলেন জলে? জলটা খেয়েই তো ঘুমিয়ে পড়লাম। আরে না 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 না, আমি কিছু মেশাইনি। আরে কিছু ভুল হচ্ছে আপনাদের। দেখুন, কিছুক্ষণেই ইন্সপেক্টর অমিত আসবে, তাই সত্যিটা তো আপনাকে বলতে হবে। সে এখন বলুন আর পরে। আসলে আপনাকে যে পাবো আমি এটা একেবারেই আশা করিনি। ভাবলাম পালিয়ে টালিয়ে যাবেন হয়তো। তবে দিব্যি তো বসে আছেন। কি ভেবেছিলেন ধরা পড়বেন না? কেউ কিছু বুঝবে না। কথার মাঝখানে চট করে লোকটা সরে পড়তে যাচ্ছিল। ইনফর্মার ওকে শক্ত করে ধরে নিল। আমাদের ভালোভাবে বলো, নয়তো পুলিশের কাজ পুলিশ ঠিক জানে। বলবি কি বলবি না? কে তোকে করতে বলেছে কাজটা, বল। আমি কিছু করতে চাইনি, আমি কিছু করতে চাইনি, বিশ্বাস করুন। ওরা আমাকে একটা ওষুধ দিয়ে বললো যে যারা কাজ করছে তাদের জলে এটা মিশিয়ে দিতে। আমি বললাম যে আমি এসব অসৎ কাজ করব না। তারপর না আমাকে জানে মারার ভয় দেখালো। আর আমাকে আর আমার মেয়েকে বললো মেরে দেবে। তাই তো বাধ্য হয়েই। এই ওরাটা কারা, আর আপনাকে এই কাজগুলো কে করতে বলেছে? না তাদের তো আমি চিনি না, তবে দেখলে চিনতে পারবো। ওই 4 জন ম্যাডাম ছিল, আর তার সাথে একটা জোয়ান ছেলে ছিল। বেশ, আর কোনো বৈশিষ্ট্য? না ম্যাডাম, তবে ওরা ওই যে ওই রাস্তা দিয়ে ওদেরকে জিপ নিয়ে চলে যেতে দেখলাম। এই আমাদেরকে যা যা বললেন ওদেরও এটাই বলবেন, বুঝেছেন? আচ্ছা ম্যাডাম বলছি, আমার জেল হবে না তো? আমার না ছোট মেয়ে আছে, আমি জেলে গেলে যে দেখুন, পুলিশ কী করবে আমি তো সেটা জানি না, তবে আপনি কোঅপারেট করবেন, তাহলে আপনার শাস্তি কম হবে, হয়তো জরিমানা হতে পারে। এমন সময় ইন্সপেক্টর অমিত এলেন। আমরা এবার চলি স্যার, দেখবেন শাস্তি যেন একটু কম হয়। আসলে ছোট মেয়ে আছে,
প্রাণে মারার হুমকি দিয়েই কাজটা করিয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, এবার বাকিটা আমরা দেখে নিচ্ছি। স্যার বেশ সবটা বলেছেন, আপনার প্ল্যানকে হ্যাটস অফ ম্যাডাম। আপনার জন্য এই কেসে আমরা কিছুটা ক্লু হলেও পেয়েছি। এবার দেখা যাক কতদূর কী করতে পারি। অলি ঘরে গিয়ে চুপ করে বসে কেসটার কথাই ভাবছিল। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলতেই আশ্চর্য হলো সে, কারণ শুভ্র এসেছে। এ কি, তুমি এখন এই দুপুরে? মানে ছুটি হয়ে গেল নাকি? আর না না, আসলে আমি টেনশনে আর বসে থাকতে পারলাম না, কিছুক্ষণের জন্য এলাম আর কি। আমাকে বলো তো, কি বললো ওরা? ওরা কারা? কারা সেটা তো বলতে পারেনি, তবে একটা গ্যাং ছিল, ওকে ধমকে ব্ল্যাকমেল করেই কাজটা করেছে। আরে সেই গ্যাংটাকে তো দেখেছে নিশ্চয়ই। হ্যাঁ, তবে বিশেষ কিছু তো বলতে পারলো না। পুলিশ তো নিয়ে গেল, নিশ্চয়ই কিছু ইনফরমেশন পাবে। থ্যাঙ্কস অলি, তোমার এই ব্রিলিয়ান্ট আইডিয়ার জন্য এটা সম্ভব হলো। এই এত কিছু প্ল্যান তো আমরা ভাবিনি না। গ্রামের সাথে যে এর কোনো লিঙ্ক আছে এটা তুমি না বললে মাথায় আসতো না। আমরাও গ্রামে গেছি, তবে গ্রামবাসীদের কেউ সন্দেহ করেনি। তবে এখন তো দেখছি গ্রামের লোকদের সাহায্যই মানে এরা কাজটা করছে। আচ্ছা, জঙ্গলের এন্ট্রি আর এক্সিট চেকিংয়ে কিছু পাওয়া যায়নি? তাহলে তো হয়েই যেত, কিছু পাওয়া যায়নি, আমি খোঁজ নিয়েছি। বলছি, গ্রামবাসীদের বাড়িগুলো যদি একবার সার্চ করা যায়। হোয়াট? ওদের বাড়িতে আবার যাবে কেন? ওখানে কি পাওয়া যাবে? দেখো, যেহেতু গ্রামবাসীদের এরা ইউজ করছে, হতেই তো পারে কিছু হয়তো পাওয়া গেল। হরিণের চামড়া আর শিংগুলো হয়তো ওদের ওখানেই লুকিয়ে রেখেছে, সুযোগ বুঝে নিয়ে যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে অন্য কোথাও রেখেছে হয়তো, অথবা বেরিয়ে গেছে। তোমাদের ডিপার্টমেন্টে কেউ নিশ্চয়ই আছে যে ওদের সাহায্য করছে, নয়তো এত সিকিউরিটির পর জিনিসগুলো চম্পট দেওয়া এভাবে একেবারেই সহজ নয়। কি ডিপার্টমেন্টে কে সাহায্য করবে? মানে এত বিশ্বাসী সবাই? না না, কাউকে সন্দেহ করতে পারবো না আমি অলি। দেখো শুভ্র, তুমি হয়তো তোমার জায়গায় ঠিক, তবে ইঙ্গিত তো এটাই করছে। আগে গ্রামবাসীদের বাড়িগুলো একবার সার্চ হোক, দেখা যাক এই সার্চ অপারেশনের পর কি হয়। তারপর যেটা ভেবেছি সেটা পরে বলবো। ইন্সপেক্টর অমিতকে সব জানালো শুভ্র। সেই মতোই গ্রামবাসীদের সবার বাড়িতে সার্চ শুরু হলো, তবে কোথাও কিছু পাওয়া গেল না। শুভ্র অফিস থেকে ফোন করে জানালো, অলি এবার কি করণীয় বলো তো? খুব ভালো করে সার্চ করেও তো কিচ্ছু পেলাম না। মানে তার মানে কি বুঝবো বলো? পুরো এরিয়ায় আগে সার্চ করো, তারপর আমি বলছি। হতে পারে কোনো জায়গা ওরা টার্গেট করেছে। সেই মতোই বনবিথির এবং লাটাগুড়ির সমস্ত লোকালয়ে জায়গায় জায়গায় সার্চ করা শুরু হলো, তবে এবারেও তেমন কিছু পাওয়া গেল না। শুভ্র রাতে বাড়ি ফিরে খুব চিন্তিত হয়ে সোফায় বসে পড়ল। অলি বলল, চিন্তা করো না শুভ্র, অপরাধী ধরা পড়বেই। কিভাবে অলি, কিভাবে? ওরা ওদের কাজ করে কি সহজে বেরিয়ে গেল? এদিকে আমরা হাত গুটিয়ে বসে আছি, আমাদের হাতে নাকি বনের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আমরা দায়িত্ব পালন করছি? ডিসকাস্টিং। মনে হয় সব ছেড়ে ছুড়ে একেবারে কলকাতায় ফিরে যাই। আরে বাবা, এত ভেঙে পড়ো না। আর ফিরে যাওয়ার কথা তুমি তো একদমই বলবে না, তোমার মুখে কিন্তু এরকম কথা মানায় না শুভ্র। আরে আমরা তো হাত গুটিয়ে কেউ বসে নেই, তুমি তো তোমার বেস্টটা দিচ্ছ, তারপরেও তো এটা হলো। ওরা তো ওভাবেই প্ল্যানটা করেছে শুভ্র, সবার চোখে ধুলো দিচ্ছে। অনেক বড় গ্যাং এরা। যাই হোক, তুমি প্লিজ এরকম ভেবো না। আমার খুব খারাপ লাগছে জানো তো, আমিও তো কিছু করতে পারলাম না। তুমি যে কারণে আমাকে ডাকলে সেটাও সাকসেস হলো না। আমি থাকতেও না অলি, তোমার কথা মতোই তো আমরা কিছুটা ক্লোজ হয়েছিলাম এই কেসের, তবে যেভাবে ভেবেছিলাম সেভাবে সবটা হলো না। না, ওরা তো অন্যভাবে খেললো, তবে তুমি যেভাবে সবটা প্ল্যান করছো একদম পারফেক্ট। ঠিক আছে, চলুক এভাবেই। হ্যাঁ, ডিস্টার্ব একটু লাগছে ঠিকই, তবে এটাও বিশ্বাস রাখি যে তোমার প্ল্যান হয়তো কাজ করবে। বলো তাহলে নেক্সট কি করবে? যেটা বলবো তুমি রাজি হবে? দেখো, ওই চোরা শিকারীদের দল ওদের কাজ করে যথা জায়গায় সরঞ্জাম পৌঁছে দেবে, ঠিক যেমন প্রতিবার করে। তবে ওরা যে এই লাটাগুড়ি থেকেই বেরোতে পেরেছে, এর পেছনে কিন্তু অনেক বড় হাত আছে, নয়তো এটা কি করে সম্ভব? কিন্তু অলি, আমার এই কলিগদের আমি কিভাবে সন্দেহ করি বলো তো? আমি জানি তোমার পক্ষে এটা কঠিন, তবে এটা যে কঠোর বাস্তব শুভ্র, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কেউ না কেউ আছে যে ওদেরকে সাহায্য করছে। তাই আমি চাইছিলাম
যদি কটেজে সবার ঘরটা একবার সার্চ করা যায়। কি বলছো কি? আমার সিনিয়ররাও আছে, আমি কি করে? আমি এখনই বলছি না, যখন ওনারা থাকবেন না, ওনাদের অ্যাবসেন্টেই আমাদের কাজটা করতে হবে। কি অলি, এটা বেআইনি, এরকম হয় না। শুভ্র প্লিজ শুভ্র, আর কোনো উপায় নেই। দেখো আমার বিশ্বাস কিছু না কিছু তো পাওয়া যাবেই। বলছি ওনারা তো একা থাকেন, ফ্যামিলিও নেই, তাই কোনো ক্লু তো আমরা পেলেও পেতে পারি বলো। শোনো না, আমি চাই কালকে যখন ওনারা অফিসে চলে যাবেন, আমি যদি তারপর যাই, মানে চাবি তো কেয়ারটেকারের কাছেই থাকে। হ্যাঁ, তবে ওকে কি বলবো? আর তুমি কি মনতোষ স্যার, রঞ্জন স্যার দুজনের ঘরই? হ্যাঁ, তন্ময়ের ঘরেও। বলা যায় না কার মনে কি আছে। দেখো সন্দেহের তালিকায় আমি সবাইকেই রেখেছি। তবে তো আমাকেও রাখা উচিত তোমার। তাহলে তুমি আর ডিটেকটিভ অলিভিয়াকে হায়ার করলে কেন? প্লিজ ব্যাপারটা বোঝো। দেখো আমরা খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরে ফেলবো। তন্ময়ের ঘরে তো প্রিয়াঙ্কা থাকবে তাহলে? আচ্ছা, প্রিয়াঙ্কা তো রোজ সকালে জিমে যায়, 1 ঘন্টা বোধহয় থাকে না, তখনই কাজ হয়ে যাবে। ও গ্রেট, তবে আর কি মিশন কটেজ সার্চ স্টার্ট করে দাও। পরের দিন সবাই অফিস যাবার পর কেয়ারটেকারের কাছ থেকে চাবিটা চেয়ে নিল শুভ্র। শোনো, এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, প্লিজ স্যারদের কিছু জানাবে না। কিছু বিশেষ কারণে বাধ্য হচ্ছি সার্চ করতে, ঠিক আছে? না না স্যার, আমি কিছু বলবো না, আপনি আপনার কাজ করুন। কাজটা আমি না, অলি করবে, আমি অফিস যাচ্ছি। অলির খেয়াল রেখো, ও একটু পরেই আসবে। অলি অফিসার রঞ্জন আর মনতোষের ঘর সার্চ করলো। অনেকক্ষণ সার্চ করার পরে হঠাৎ মনতোষের ঘরে ওর বিছানার তলায় একটা মোটা নগদ টাকার বান্ডিল পেল অলি। তাড়াতাড়ি শুভ্রকে ফোন করে জানালো। কি বলছো কি অলি? তাও কত টাকা হবে? মনে হচ্ছে 1 লাখ হবে। 10,000-এর 10টা বান্ডিল হতে পারে। তাড়াহুড়োয় টাকাটা হয়তো অন্য কোথাও রেখে যেতে পারেনি, হয়তো রাতে এসে রাখতো। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না তোমার সন্দেহ যে এইভাবে সত্যি হবে, এটা জাস্ট ভাবতে পারছি না আমি অলি। এবার কি করবে শুভ্র? ইন্সপেক্টর অমিতকে কি একবার খবর দেব? টাকাগুলো এভাবেই থাক বলো? হ্যাঁ, একদম হাতে নাতে ধরতে হবে, তাই না? আমি অমিতকে নিয়ে এক্ষুনি আসছি, তুমি ওখানেই থাকো, হ্যাঁ? আর কাউকে কিচ্ছু বলবে না। তন্ময়ের বাড়িতে সার্চ করার আর প্রয়োজন হয়নি। কিছুক্ষণ পরেই শুভ্র আর ইন্সপেক্টর অমিত চলে এলো। টাকাগুলো পুলিশ কাস্টডিতে চলে যায়। এরপর অফিসার মনতোষ সরকারকে গ্রেফতার করা হয়। মনতোষ সেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পায়চারি করছিল। তখনই ইন্সপেক্টর অমিত আসে, আর সাথে আসে শুভ্র। মনতোষ মাথাটা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে যায় চুপচাপ। শুভ্র বলল, মাথা নিচু করলেন কেন স্যার? বলে দিন না যে টাকাটা আপনার নয়, বা আপনারই কোনো প্রয়োজনে ওটা তুলে এনেছিলেন। আমি এমন কিছুই বলবো না শুভ্র। ধরা যখন পড়েই গেছি তখন সজ্ঞানেই সবটা স্বীকার করব। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। আমি টাকার লোভে এক অন্যায় কাজকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছি। হয়তো মতিভ্রম হয়েছিল আমার। আপনার এই কথাগুলো যে আপনাকে সেভ করবে তা কিন্তু নয় স্যার। ইউ হ্যাভ টু অ্যান্সার প্রপারলি। কী করে এটা করলেন স্যার? আপনি এত বড় পোস্টে থেকেও এত আধিপত্য আপনার, আর তারপরেও কি করে? ইভেন স্যালারিও আপনার কত হাই, কোথায় কম পড়লো স্যার তাহলে? আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত শুভ্র। যা শাস্তি দেবে আমি 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 মাথা পেতে নেব। শাস্তি তো আপনাকে পেতে হবেই স্যার, তবে তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন দেখি। প্রথম প্রশ্ন, এই টাকাটা আপনাকে কে বা কারা দিয়েছে? আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কিভাবে ওদের সাহায্যটা করেছেন? বলুন বলুন। একদিন হঠাৎই একটা ফোন আসে। লক্ষণ নাম ছিল ছেলেটার। আমাকে অনেক টাকার লোভ দেখায়। বিশ্বাস করো, আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে রাজি হয়ে যাই। প্রত্যেকবার ওরা 1 লাখ টাকা করে দিয়েছে। 1 লাখের জন্য আপনার স্যালারিও তো এর থেকে বেশি স্যার। আপনার এই ফালতু লোভের জন্য এই 4টে নিরীহ হরিণ নয়, একটা মানুষেরও প্রাণ গেছে। মনতোষ মাথা নিচু করে রইল। ইন্সপেক্টর অমিত আবার জিজ্ঞেস করল, হ্যাঁ এবার বলুন তো কিভাবে এই কাজটা হতো? এত সিকিউরিটির পরেও কি কারসাজি করেছিলেন? না চোরা শিকারীদের দল খুব সাধারণ বেশি জঙ্গলে ঢুকতো, আর ওদের ওই বন্দুকগুলো সব রাখা থাকতো ওই গ্রামের একটা ঘরে। ওরা সেই গ্রামে গিয়ে সেই ঘর থেকেই বন্দুকগুলো তুলে নিয়ে গিয়ে হরিণের শিকার করে।
হরিণের চামড়া আর শিং কেটে এনে সেই ঘরেই রেখে দিত, আর বন্দুকও যথাস্থানে রেখে ওরা চলে যেত। তারপর গ্রামবাসীরাই বাকি কাজটা করত। গ্রামের যারা নিয়মিত শহরে যায় তাদেরই কেউ একজন ওই রাতের অন্ধকারে সেই চামড়া শিং নিয়ে গিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে শহরের যথাস্থানে ওগুলোকে সব রেখে আসতো। আচ্ছা, তবে বলুন তো, জঙ্গল থেকে বেরোতো কি করে? চেকিং হতো না? এই ওদের সাহায্য করতো কারা? আমারই লোক ছিল, আমি ওদের সবটা বুঝিয়ে দিয়েছিলাম, তাই ওরা সেই মতোই সব কাজগুলো করতো। সবার চোখ এড়িয়ে জিনিসগুলো নিয়ে গিয়ে বের করতে সাহায্য করতো, যদিও তার জন্য অনেক টাকাও পেত। হোয়াট আ গ্রেট মাস্টার প্ল্যান স্যার। আপনাদের দেখেই তো নতুন জেনারেশন ইন্সপায়ার হবে। আমি জানি না আপনি কি শাস্তি পাবেন, তবে কড়া থেকে কড়া শাস্তি পাওয়া উচিত আপনার। স্যার, বলছি লক্ষণের নম্বরটা যদি সবার আগে একটু দেন, মানে ঠিকানাটাও যদি জানেন, মানে ও প্লিজ স্যার। আমি ওর নাম্বার ছাড়া কিছুই জানি না অমিত। যদি গ্রামের সেই ছেলেটাকে ধরতে পারো তবে হয়তো সব জেনে যাবে। ওকে, এই শুভ্র স্যার, আপনার ইনফর্মার আছে বললেন না ওই ওয়ার্কারদের মধ্যে, ওদেরকে বলুন কড়া নজর রাখতে। যেহেতু এখনো রাত হয়নি, তাই ওই জিনিসগুলো কিন্তু এখনো বেরোয়নি, জানবেন। অর্থাৎ আমরা কিন্তু মিশনের খুব কাছাকাছি আছি স্যার, আর একটু অপেক্ষা। রাতে বাড়ি ফিরে অলিকে সবটা জানালো শুভ্র। অলি কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সৌনকের ফোনটা এলো। ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায়। কি ম্যাডাম, নতুন অ্যাসিস্ট্যান্ট পেয়ে পুরোনোটাকে ভুলে গেলে, তাই তো? মন্দ নয়, এবার একটা ভালো জব পেলে হয়। আচ্ছা, কেসের ব্যাপারটা কি হলো? কত দূরে গেলে? এই তো কেস নিয়ে ডিসকাস করছিলাম আমি আর শুভ্র। উপস, তাহলে তো ভুল টাইমে ফোন করলাম। আচ্ছা সরি, প্লিজ কন্টিনিউ, আমি রাখছি। আরে ফোন কেন রাখবো, তারাও বলছি। আসলে কেসটা বড্ড জটিল, তবে এবার আস্তে আস্তে যেভাবে এগোচ্ছে তাতে বলতেই পারি দিল্লি আর খুব বেশি দূরে নেই। একজন কালপ্রিটকে ধরা গেছে, যার সাহায্যে কাজটা এগিয়েছে। ডিটেলসে আমাদের অনেকটাই বলেছে, দেখা যাক। মনে তো হচ্ছে খুব তাড়াতাড়ি এই চক্রের মূল পাণ্ডাকেও আমরা ধরে ফেলব। তবে যেটা খারাপ হয়েছে সেটা হলো আবার একটা হরিণ আমরা আটকাতে পারলাম না। ওহো, তার মানে এটা নিয়ে টোটাল হলো 4টে। তবে নিউজ পেপারে তো কিছু দেখলাম না। যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়ছে ব্যাপারটা ডিসক্লোজ না করার অর্ডারই আছে, তাই কোথাও আর বেরোয়নি। তবে তো আমাকেও বলা উচিত হয়নি অলি। তুমি না পাগল একটা। আরে তোমার এক্সাম না থাকলে তো তুমি আর আমি মিলেই কেসটা সলভ করতাম, আর তোমাকে বলবো না? অদ্ভুত। আরে মজা করছি। এনিওয়ে, আশা করি খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে, মানে শুনে তো তাই মনেই হচ্ছে। তবে এখন যেমন কেসটা সলভ করতে পারলেই মনে হয় শান্তি পাবে, সলভ হয়ে গেলে কিন্তু দেখবে খারাপ লাগছে। কারণ যাক, এই কারণটা পরে বলবো। আচ্ছা রাখি, গুড নাইট। গুড নাইট। কেসটা সলভ হলেই তোমায় জানাবো। কি বলছে সৌনক? আরে পাগল একটা, যা এক একটা কথা বলে না, খালি আর কি মারে। তবে কিছু কথা কিন্তু ও একদম ঠিক বলেছে। কেসটা সলভ হলেই তো আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে, এটাও তো সত্যি। এটা কিন্তু একদম ঠিক হলি। না জানি কতদিন পর আমরা এরকম টানা একসাথে আছি, তাই না? এমনিতে খুবই ভালো লাগছে, খাচ্ছি একসঙ্গে, ঘুমোচ্ছি, মাঝে মাঝে তোমার হাতে রান্নাও খাচ্ছি। তবে একটাই দুঃখ জানো তো, একটু বেরোতে পারলাম না একদিনও তোমাকে নিয়ে। হঠাৎই শুভ্রর ফোনটা বেজে উঠল। ইনফরমারের ফোন। এই সময় দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলুন মিস্টার দাস, কি হয়েছে? হ্যাঁ কি অমিতকে জানিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অলি, যার অপেক্ষা করছিলাম তাকেও পাওয়া গেছে। গ্রামের একটা ছেলে ব্যাগ নিয়ে শহরে যাচ্ছিল। ইনফরমার ওকে সন্দেহ হয়, ওর ব্যাগ সার্চ করে হরিণের চামড়া আর ওই মাথার শিং পাওয়া গেছে। ওয়াও শুভ্র, গ্রেট নিউজ। তবে আমি ভাবছি এত জায়গা সার্চ করা হলো, কিছুই তো পাওয়া গেল না, তাহলে রেখেছিল কোথায়? আরে সেটাই তো আশ্চর্যের, জেরা করলে নিশ্চয়ই জানা যাবে। আচ্ছা শোনো, আমাকে যেতে হবে এখনই, অমিতকেও খবর দিতে হবে। তুমি এত রাতে আর কোথাও যাবে না, আমি সব এসে তোমায় বলছি। শুভ্র আর ইন্সপেক্টর অমিত দুজনে মিলে ছেলেটাকে জেরা করতে বসলো।
ছেলেটার নাম গৌতম, বছর 20 বয়স। শহরের এক কারখানায় কাজ করতে যেত। ইন্সপেক্টর বললেন প্রথমে, হ্যাঁ ভালো কথা বলছি, বল বল কার কথা এসব করেছিস? মারবো। স্যার আমি এসবের কিছু 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 জানি না স্যার, বিশ্বাস করুন। আমাকে ওরা বাধ্য করেছিল স্যার। বাড়িতে মা আছে, বউ আছে, না করে উপায় ছিল না স্যার। না করলে সব শেষ করে দিত ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই ওরাটা কারা? কারা? কে ওদের মাস্টার মাইন্ড? কি প্ল্যান ওদের? বল বল, সবটা ডিটেলসে বল। আমি গ্রামের একটা সাধারণ ছেলে স্যার। রোজ সকালে শহরের একটা কারখানায় যেতাম কাজ করতে, আবার সন্ধেবেলা ফিরে আসতাম। একদিন ওরা আমাকে ঘিরে ধরলো, সব বুঝিয়ে বললো কি করতে হবে। আসলে যেহেতু আমি গ্রামের ছেলে আর রোজ যাতায়াত করতাম, তাই ওরা আমাকে নিশানা বানালো স্যার। নিজেদের কাজ হাসিল করার জন্য কেউ সন্দেহ করবে না, তাই যখন এই জিনিসগুলো নিয়ে বেরোতাম কিছু লোক আমার ব্যাগ চেক করতো স্যার। ওরা আপনাদের উপরের মহলেরই লোক, তবু খুব তাই সহজেই কাজটা হয়ে যেত স্যার। জানি, মনতো স্যার আগেই সব বলেছে। স্যার 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 আমি একা সব করিনি স্যার, আরও একজন এই কাজে সামিল আছে, আফতাব। এই প্রথম দুটো কাজ ও করেছে স্যার, শেষ দুটো আমি। মানে আগে একটা পাচার করেছিলাম, আর আজ একটা করতে যাচ্ছিলাম আর কি। জিনিসগুলো লুকিয়ে রেখেছিলি কোথায়? আমরা তো এত খুঁজেও পাইনি। জঙ্গলে স্যার, একটা গাছের নিচে ব্যাগটা রেখেছিলাম স্যার। বাহ বাহ বাহ, দারুণ তো। দেখলেন স্যার, ব্যাটা আমাদের থেকেও এক গাড়ি ওপরে চলে। এবার বলো তো চাঁদু, কোথায় দিতে যাচ্ছিলে জিনিসগুলো? হ্যাঁ, শিলিগুড়িতে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। দে, এই আমরা পৌঁছে দেবো। দে। না স্যার না, আপনারা এইভাবে গেলে ওরা জেনে যাবে স্যার, ওদের ধরতে পারবেন না। এই মারবো, আমাকে কাচ্ছে কাচ্ছে। ও হয়তো ঠিকই বলছে অমিত, আমাদের অন্য কিছু ভাবতে হবে। তবে আগে আফতাবকে ধরতে হবে। ওকে পাবেন না স্যার, ও এখন কলকাতায়। ভাগ্যিস বলে দিলি, নয় বেকার খাটতাম। আচ্ছা ঠিক আছে, আগে আসল পান্ডাকেই ধরি তাহলে, নাকি? ওকে পরে ধরলেও হবে, আগে তো গোড়াটা কাটা দরকার। অমিত একবার আমার ঘরে যাবে এখন। শুভ্র আর ইন্সপেক্টর অমিত কড়া ইনস্ট্রাকশন দিল যে গৌতমকে নজরদারিতে রাখবার জন্য। এরপর ওরা ফিরে এলো শুভ্রর বাড়িতে। আলোচনায় বসলো 3 জন, ইন্সপেক্টর অমিত, শুভ্র আর অলি। অলি বলল, বলছি আমি একটা প্ল্যান দিতে পারি, যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তো। বলুন না ম্যাম, বলুন বলুন বলুন। আমরা তো প্ল্যান করতে এসেছি ম্যাম। ব্যাস, এবারে কেসটা সলভ হলে নিশ্চিন্তি। কিন্তু কিছু নিষ্ঠুর লোভী লোকেদের জন্য বন্য প্রাণীদের জীবন একেবারে বিপন্ন হতে বসেছে। অনেক হয়েছে ম্যাডাম, আর না না না। আমি বলছিলাম, যদি ওই ছেলেটা, কি যেন নামটা বললেন, হ্যাঁ গৌতম, ওকে যদি একইভাবে ছেড়ে দেওয়া হয়, মানে গন্তব্যস্থলে যাবার জন্যে, আর আপনারা ছদ্মবেশে ওর পিছন পিছন যান, মানে ওই ব্যাগটা নিয়েই যেমন যাচ্ছিল আর কি, শুধু ওর সাথে আড়ালে আপনারা থাকবেন, তারপর ঘটনাস্থলে গিয়ে সুযোগ বুঝে অ্যাটাক করবেন। হোয়াট অ্যান আইডিয়া, এক্সেলেন্ট। কি অমিত, চলবে তো এই প্ল্যানটা? দৌড়াবে স্যার। সত্যি ম্যাম, আপনি জিনিয়াস। থ্যাংক ইউ। তবে আগে প্ল্যানটা সাকসেসফুল হোক, দেন কিন্তু পার্টি চাই। একদম একদম, হবেই হবে। প্ল্যান মতোই গৌতমকে ব্যাগ শুদ্ধ পাঠানো হলো। মনতোষের লোক সেখানে ছিলই, তারা ব্যাগ চেক করে সব দেখেও প্রতিবারের মতোই ছেড়ে দিল। এরপর গৌতমের গাড়ির পেছনেই রওনা দিল শুভ্রদের গাড়ি। শুভ্র, ইন্সপেক্টর অমিত আর অ্যাসিস্ট্যান্ট তন্ময় 3 জনেই টুরিস্টের ছদ্মবেশে ছিল। মুখে বড় বড় চুলদাড়ি, তাই কেউই চিনতে পারার কথা নয়। গৌতম একটা জিপে করে যাচ্ছিল, আর সেই জিপকে লক্ষ্য করে এগিয়ে চলেছিল শুভ্রদের গাড়ি। শিলিগুড়ি পৌঁছতেই কিছুটা গিয়ে গৌতমের গাড়িটা দাঁড়িয়ে পড়ল। সামনে একটা পরিত্যক্ত বাড়ি। শুভ্ররা বুঝতে পারল যে এই সেই জায়গা। গৌতম জিপ থেকে নেমে ভিতরে যাবার পরে ধীরে ধীরে শুভ্ররাও 3 জনে গাড়ি থেকে নামল। তারপর যেই ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ একটা গুলির শব্দ। ছুটে গিয়ে ওরা দেখল যে গৌতমের রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে রয়েছে। এদিকে একদল লোক বাড়ির পিছন দিক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। শুভ্র বলল, অমিত, তন্ময়, ধরো ওদের, রান। গৌতমকে পকেটে রাখা একটা জলের বোতল থেকে একটু জল দিল শুভ্র। গৌতম জলটা খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তারপরেও শুভ্র ছুটে গেল ওদের ধরতে। অবশেষে অনেক গোলাগুলির পর লক্ষ্মণ আর সহকারীরা ধরা পড়ল।
লক্ষণ প্রথমে সবটা অস্বীকার করলেও পরে সব স্বীকার করে। ইন্সপেক্টর অমিত জিজ্ঞাসা করল, জাদু একেবারে হাতে নাতে ধরা পড়েছে, তারপরে অস্বীকার করছে? আরো ভালো মুখে স্বীকার করো, নইলে কিন্তু তোমার খবর আছে। কি কঠোর শাস্তি তোমার হবে জানো তো? জানো তো তুমি কি করেছ? 4টে নিরীহ হরিণ, একটা মানুষ মরেছে তোমার জন্য। এর শাস্তি নিশ্চয়ই জানো কত ভয়ঙ্কর হতে পারে। স্যার 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 আমার দুটো ছোটো ছেলে আছে স্যার, বউটা পারবে না একা মানুষ করতে। দয়া করে লঘু পাবে শাস্তি দেবেন না স্যার, দয়া করে স্যার। আমি স্বীকার করছি, আমি এই সব প্ল্যান আমি মাস্টার মাইন্ড স্যার। আমার কথাতেই সবটা হয়েছে স্যার, এরকম করবেন না স্যার। আগের জিনিসগুলো কোথায় পাচার করেছিস? স্যার এখনও তো কিছু পাচার করিনি স্যার। কথা ছিল 4 নম্বর হরিণটা মারার পরেই সিঙ্গাপুর জিনিসগুলো চলে যাবে, তো সে তো স্যার আর হলো না। কার কাছে পাচার করতিস বাবা? ও জন নামে একটা সাহেবকে স্যার। আমি সিঙ্গাপুরে একটা হোটেলে কাপড় কাচতাম স্যার, ওখানেই ওর সাথে দেখা। ও আমাকে কাজটা বুঝিয়ে দেয়। গরিব মানুষ, টাকার লোভে রাজি হয়ে যায়। ছুটিতে বাড়ি এসেছিলাম আর এই ফাঁকে কাজটাও করছিলাম। এবার একেবারে সিঙ্গাপুরেই সব নিয়ে ফিরতাম, এইটাই প্ল্যান ছিল। তা কি ফ্লাইটে চেক করতো না নাকি? বেরোতিস কি করে? নাকি এখানেও তোদের লোক আছে স্যার? ওই জন স্যারের লোক, তাতে কোনো অসুবিধা হতো না। বাহ, কি স্মুথ তোদের প্ল্যান! রিয়েলি আমি তো টোটালি ইমপ্রেসড। স্যার আমাকে বাঁচান স্যার, শাস্তি দিন, তবে এমন শাস্তি দিন যাতে আমার বউ বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমি ওই জন সাহেবের যা জানি সব খবর আপনাকে দিয়ে দেবো। ব্যাস আমার কথা রাখুন স্যার, আমি সব রকমভাবে সাহায্য করব। কাজটা করার আগে বউ বাচ্চার কথা মনে ছিল না, তাই না? তবে তোর বউ বাচ্চা কিন্তু ইনোসেন্ট, ওদের যাতে কোনো কষ্ট না হয় সেটা আমি খেয়াল রাখবো। তবে তোর উচিত শাস্তি হবেই লক্ষণ, ঠিক যেটা তোর প্রাপ্য। শুভ্র আর অলি ম্যামকে অনেকটা থ্যাঙ্কস, ওনার আইডিয়া এত সুন্দর কাজ করলো। শুধু ওনারা ছিলেন বলেই কেসটা এত সুন্দর করে সলভ হলো। রিয়েলি আমি তো ফ্যান হয়ে গেলাম ম্যাডাম। ওনাদেরকে অনেক শুভেচ্ছা। এই কেসের সঙ্গে জড়িত সবাইকেই এরপর একে একে ধরা হলো। সিঙ্গাপুর পুলিশকে খবর দেওয়া হয়, ওরা জন সাহেবকে অ্যারেস্ট করে আর তার নামে কেস ফাইলও করে। এদিকে ডিটেকটিভ অলিভিয়া ফরেস্ট ডিপার্টমেন্টেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। অলিয়ারও কয়েকদিন থেকে গেল জঙ্গলটা উপভোগ করবার জন্য। ঠিক একদিন পর সকালবেলা উঠে বারান্দায় বসে কফি খাচ্ছিল অলি আর শুভ্র। আজ কতদিন পর আমরা একসাথে শান্তিতে বসে একটু কফি খাচ্ছি, খুব রিফ্রেশ লাগছে শুভ্র। আগেও 2 একবার, তবে আজকের মতো এমন শান্তি ছিল না। এবার আমি নিশ্চিন্ত হয়ে কলকাতায় ফিরব। তোমাকে থ্যাংক ইউ বলা যাবে না, তবে তোমার প্রত্যেকটা প্ল্যান যেভাবে কাজ করলো, মানে আমি সত্যি অবাক হলি। তুমি এত আইডিয়া কোথা থেকে পাও বলো তো? তোমাকে যেই কেসটা নিয়ে আমি দিয়েছি তোমার হাতে, একদম উচিত কাজ করেছি। তুমি সসম্মানে প্রুফ করে দিলে অলি। রিয়েলি প্রাউড অফ ইউ। এবার কি আমার পাওনাটা দেবে? ওটা তো আজ হবে না, কলকাতায় গেলে তারপর পাবে, কারণ তখন পাঠাবো আমি। আরে পাগল হয়ে গেছো নাকি? আই এম জাস্ট জোকিং। তোমার থেকে আবার আমি কি নেব? এই যে এতগুলো দিন একসাথে কাটালাম, এই রেস্টটা নিয়েই আমি ফিরব, আর কি চাই? শুভ্র আর কিছু বলল না, মুচকি হাসলো। তারপর কফিতে চুমুক দিতে দিতে বলল, এবার তোমায় জঙ্গলটা ভালো করে ঘুরিয়ে দেবো, চলো। একদিনে ছুটি নিয়ে নেবো কাল। কি সাফারি করবে তো? রাইনো দেখবে না? এটা আবার আমি না করব? যাবার আগে তাহলে এটাই আমার গিফট। ব্যাস এই তো, সবই পেয়ে গেলাম। পরের দিন জিপে করে গরুমারার জঙ্গল সাফারি আর লাটাগুড়ির ডেন্স ফরেস্ট অলিকে ভালো করে ঘুরিয়ে দিল শুভ্র। রাইনো দেখার ইচ্ছেটাও তার পূরণ হলো। কলকাতা ফিরে যাবার দুঃখ মনে থাকলেও এই একটা দিনের বাদ ভাঙা আনন্দ অলিকে যেন একটা অন্য জগতে নিয়ে গেল। এই রেশটা কলকাতা ফিরেও যেন কাটতেই চাইছিল না তার। সেদিন সৌনক দেখা করতে এসেছিল কিছুক্ষণের জন্য। কেসটার পুরো ডিটেলস সৌনককে জানালো অলি। সৌনক বলল, বাহ, এ তো বেশ ইন্টারেস্টিং। তবে আমি মিস করে গেলাম আর কি। তবে তোমাকে ভাই 2 হাত জোর করে প্রণাম। কি দারুণ প্ল্যানটা সাজিয়েছ ম্যাডাম, কুর্নিশ। থ্যাংক ইউ। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। অলি দরজা খুলে দেখলো একটা পার্সেল এসেছে, বেশ বড় একটা ব্যাগ। বাবা, এটা কি? কে পাঠিয়েছে?
এত বড় গিফট তো ওই লাভাররাই দেয়। একদম ঠিক, এটা তো শুভ্রই পাঠিয়েছে। তবে কি পাঠিয়েছে আমি বুঝতে পারছি না, একটু খোলো না তাড়াতাড়ি বাক্সটা। বাক্সটা খুলতেই আনন্দে যেন চোখে জল এলো অলির। একটা সিনথেসাইজার, তাতে একটা হার্ট শেপের স্টিকার আটকানো রয়েছে, আর একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা মক্কেলের তরফ থেকে একটা ছোট্ট গিফট। আশা করি আগামী দিনেও আপনার সাহায্য পাবো ম্যাডাম। আমি আর আমার ডিপার্টমেন্ট তোমার কাছে কৃতজ্ঞলি, তুমি আমাদের মান বাঁচিয়েছ। ব্যাস, তোমাকে একটু আনন্দ দিতে চেয়েছিলাম, তাই তোমার ফেভারিট জিনিসটা পাঠালাম। আশা করি খুশি হয়েছ। লাভ ইউ, ভালো থেকো। অলির চোখের কোণা থেকে এক ফোঁটা জল টপ করে মাটিতে পড়ল। সৌনক বলল, আরে বাবা, তো দারুণ ব্যাপার। এই তুমি এটা বাজাতে না একসময়? হ্যাঁ, ডিটেকটিভ অলিভিয়ার ছোটবেলা। থ্যাংক ইউ সো মাচ শুভ্র। আমি জানো তো নিজেকে আবার ফিরে পেলাম আজকে। তাহলে বন্ধু তুমি তো আর একা নেই, এবার থেকে তোমার নতুন সঙ্গী এই বাজনা। বাজাও। আমি আর আমার হারানো গান। চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছে কালো শশী।